আপনার সরকার, আপনার পুলিশ, আপনার প্রশাসন বলছে একাধিক এফআইআর এর কথা, সনাতনের উপর হামলার ঘটনার কথা আপনারা স্বীকার করেছেন। আপনারা বলছেন আপনার দেশে সংখ্যালঘু আক্রান্ত, একাধিক এফআইআর এর তথ্য নথি সেগুলো আমরা দেখিয়েছি। আর তারপরে আজকের ডেটে দাঁড়িয়েও একই ছবি। ছি মোহাম্মদ ইউনূস, ছি। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং আজকের লেটেস্ট আপডেট আপনাদের কাছে তুলে ধরবো যে আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে মোহাম্মদ ইউনূস জানেন না যে কবে তাকে দেশটা ছেড়ে পালিয়ে যেতে হবে, আর আজকের দিনে দাঁড়িয়েও তার প্রশাসন, তার পুলিশ পারছে না আটকাতে। সনাতনের উপর হামলার ঘটনা লাগাতার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে মূর্তি গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না 90% মুসলিম একটা দেশে, তারা গলা ফাটিয়ে বুক চাপড়ে বলছে যে এইটা আমাদের দেশ, 90% মুসলিম এখানে থাকে, তাই তাদের রুল, শরিয়াতি আইন, ধর্মনিরপেক্ষতার সংবিধান থেকে বাদ দেওয়া এই পদক্ষেপগুলো নিতে হবে। কেন? এইটাই আপনাদের প্ল্যানিং ছিল। শেখ হাসিনাকে সরানো বা ওই ছাত্র আন্দোলনটা শুধুমাত্র মলাট ছিল। বইটা যখন পড়তে শুরু করছে গোটা বিশ্ব, তখন বুঝতে পারছে আপনার প্ল্যানিং থুরি, আপনাকে যারা চালাচ্ছে তাদের প্ল্যানিং। আজকের দিনে দাঁড়িয়ে মন্দিরে প্রতিমা ভাঙচুর হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে সনাতনীদের উপর হামলার ঘটনা ঘটছে, আর আপনার পুলিশ, আপনার প্রশাসন দাঁড়িয়ে দেখছে। আইনজীবী দিতে পারেন না, আপনারা বড়াই করেন। সংবিধান কাজকলা দেখাচ্ছেন, খুব স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু এই সমস্ত কিছু করে একটা এগিয়ে চলা উন্নয়নশীল দেশকে কতটা পেছনের দিকে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, আপনার উপদেষ্টারা বুঝতে পারছেন? পারবেন, সময় হোক, ঠিক পারবেন, হয়তো পারছেনও, জানি না। যাই হোক, আজকে আর অনুষ্ঠান শুরু করব, কিন্তু গাজীপুরে যে ঘটনা ঘটেছে সেই প্রতিবেদনের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করতেই হবে, কারণ না হলে আপনারা এটা জোর গলায় বলতে পারবেন। আজকে আমার ভারতবাসী জোর গলায় বলতে পারবেন, আজকে গোটা বিশ্বে যে সমস্ত সনাতনীরা আমার এই অনুষ্ঠান দেখছেন তারা জোর গলায় বলতে পারবেন, ছি ইউনূস, ছি। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাগাতার সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। কোথাও বাড়িঘর ভাঙচুর, কোথাও অগ্নিসংযোগ, কোথাও মন্দির গির্জা ভাঙচুর, কখনো মারধর, খুন বা ধর্ষণ। এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিলেও সরকারের কথায় আর কাজে বিস্তর ফারাক রয়ে যাচ্ছে। এবার গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় বিগ্রহ ভাঙচুর করল দুর্বৃত্তরা। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কালিয়াকৈর থানা এলাকায় বড়ইতলি বটতলা অঞ্চলে বুড়িমা কালী মন্দির রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা দেখেন সেই বুড়িমা মন্দিরের দরজার তালা ভাঙা, ভেতরে বিগ্রহও ভাঙা। এর আগেও গত বছরের 30শে অগস্ট এই কালিয়াকৈরেরই সফিকুরে শ্মশানকালী মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির বিগ্রহ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল একদল ইসলামপন্থী দুষ্কৃতী। সেবারও দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছিল পুলিশ। এবার খবর পেয়ে বড়ইতলি বটতলায় যায় কালিয়াকৈর থানার পুলিশ। সে মূর্তি ভাঙা, মন্দিরে আক্রমণ, এটা নিত্য লীলা হয়ে গেছে। প্রায় রোজ আমরা শুনছি এই ধরনের খবর। আমরা দেখছি কি যারা মৌলবাদীরা রয়েছে ওরা তো অন মাইক, অন ভিডিও ওরা বলছে কি মূর্তি ভাঙার এটা আমাদের কর্তব্য আর আমরা সব মূর্তি ভেঙে দেব। কিন্তু বাংলাদেশের প্রশাসন কি করছে এটা বড় প্রশ্ন। কেন কি লাস্ট 5-6 মাস থেকে আমরা দেখেছি কি অনেক মন্দিরের উপরে হামলা হয়েছে। আমাদের 4টে ইস্কন মন্দির, ওটাও ওখানেও হামলা হয়েছিল। তো যেটা বাংলাদেশে হচ্ছে এটা খুব বড় কলঙ্ক। 21st সেঞ্চুরিতে এরকম ঘটনা শোনাটাই একটা অদ্ভুত, একটা আশ্চর্য লাগে কি এটাও কোনো কোনায় ওয়ার্ল্ডে হচ্ছে। আমরা এটাই আশা করি কি বাংলাদেশ সরকার যারা এরকম কাজ করছে, কাণ্ড করছে, ওদেরকে ধরবে আর ওদেরকে শাস্তি দেওয়া হবে। প্রাথমিক তদন্ত শেষে দোষীদের পাকড়াও করে ন্যায় বিচারের আশ্বাসও দিয়েছে পুলিশ। তবে গত কয়েক মাসের ঘটনাবলীর পরিণতি দেখে পুলিশের এই আশ্বাসে খুব একটা ভরসা পাচ্ছেন না বড়ইতলি বটতলার হিন্দুরা। ক্যালকাটা নিউজ।
আজকে আমাদের সঙ্গে প্যানেলে যারা উপস্থিত রয়েছেন এবার তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন প্রথমে তাদের সাথে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র দীপ্তিমান বসু। প্রথমে দীপ্তিমান দাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ দাকে স্বাগত জানাবো। রয়েছেন পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আখতার, কাজী সাহেবকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। এবং স্টুডিওর বাইরে থেকে যারা রয়েছেন জাতীয় সুরক্ষা নিরাপত্তা উপদেষ্টা আর্য ঘোষ রয়েছেন, আর্যদাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। এবং বাংলাদেশের রাষ্ট্রচিন্তক এবং সংস্কারক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর সাহেব রয়েছেন, আপনাকেও স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমি সবার কাছে আসব, প্রথমে কর্নেল সাহেবের কাছে আসব, কিন্তু তার আগে উনি যেহেতু ওনার যেহেতু এখানে কাজ আমি যেটুকু বুঝতে পারছি রাষ্ট্রের শুভ চিন্তক উনি নিশ্চয়ই, এবং যেহেতু সংস্কারের কাজ উনি তার সঙ্গে যুক্ত, তাই একটা ছবি দেখাই, তারপর জানতে চাইব কর্নেল সাহেবের কাছে যে কী ধরনের সংস্কার এই মুহূর্তে দেশে চলছে। তার আগে ছবিটা দেখাই। দেখুন, ঢাকার একটা হোটেলের ছবি দেখাচ্ছি। এই সেই হোটেল, ঢাকার এই হোটেলে হামলা চালানো হলো। কেন হামলা চালানো হলো? অপরাধ হচ্ছে, এই হোটেলের অপরাধ হচ্ছে যে গোমাংস বিক্রি করেন না এরা গোমাংস বিক্রি করেন না। যখন এনাকে প্রশ্ন করা হচ্ছে, যখন হামলা চালাচ্ছেন কেউ বা কারা, তখন এই প্রশ্ন তাকে করা হচ্ছে। তিনি বলছেন, এই হোটেলের মালিক যিনি, তিনি বলছেন যে 1978 সালে একেবারে শুরুর দিন থেকে বিক্রি হয় না গোমাংস। হোটেলের ক্যাশিয়ার বলছে এটাই অপরাধ, এটাই অপরাধ। একটু শোনাই আপনাদের, দেখুন। আপনার হোটেলের নামটা কি? দি রাজধানী। মালিক কি আপনি? না না, আমরা চাকরি করি। কি পদে আছেন? আমি কেশিয়ার পদে। কেশিয়ার পদে। আপনি ইনশাআল্লাহ আপনার লেবাস, আপনার চেহারাতে একটা মুসলমানের একটা ভাব আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না। একটি মুসলিম প্রধান দেশে কেন আপনার গরুর মাংস হোটেলে বিক্রি করেন না? এটা আপনার কাছে জানতে। আসলে এটা আমরা উদ্বোধনের থেকেই 78 সাল থেকেই বিক্রি করতেছেন। আর আমি নতুন, আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না। মালিক পক্ষ কেউ আছে? না, মালিক পক্ষ এখন কোনো সমস্যা যাচ্ছে না। এই আমি আপনাকে আমি এটাই বলছি। আমি এখানে কেন বিক্রি করছেন? কেন বিক্রি করছেন না, এটা কারণটা আমি আপনাকে দর্শাতে পারবো না, কারণ আমি নতুন। আমি নতুন, আমি কারণটা দর্শাতে পারতেছি না আপনাকে। এটা আমি জানি যে উদ্বোধন লগ্ন থেকেই এটা বিক্রি করতেছেন। আপনাদের এখানে কত শতাংশ হিন্দু কাস্টমার আছে? আপনি হিন্দু কাস্টমার তো না তেমন। তাহলে কেন আপনার এটা কেন? আমি আপনার প্রশ্নে এক কথাই বলছি যে আমি নতুন, আমি যেটা বলতে পারবো না। নির্ভরযোগ্য কে আছে? নির্ভরযোগ্য কে যার সাথে আমরা কথা বলতে পারবো? আপনি যেহেতু পারছেন না। আমি আপনাকে আমি বলতে পারতেছি না। আপনার উদ্যোগ এটা কি ধরনের সংস্কার দেশে চলছে? আমি প্রথমেই কর্নেল সাহেবের কাছে এটার উত্তর নেব। কর্নেল সাহেব। গুড ইভিনিং এন্ড আসসালামু আলাইকুম অল। আশা করি ভালো আছেন আপনারা। আমি প্রথম থেকে আপনাদের কথাগুলো আপনারা ভালো আছেন তো? আপনার জি, দেশে আমরা যা সবাই চলছে ভালো দেখছি, আপনারা ভালো আছেন তো? সবাই ভালো আছি। বেশ। বাই দ্য গ্রেস অফ অলমাইটি উই আর অল ফাইন। ভালো। যাই হোক, হ্যাঁ। এই কথা, এই রাজধানী হোটেল আমার বাড়ি থেকে নিকটেই, গুলিস্তান সিনেমা হলের পাশে। তাই এখানে খোঁজ নিলাম। এটা খুবই তুচ্ছ ব্যাপার, অতি তুচ্ছ ব্যাপার। কোনো মৌলবাদীরা তো খুন করে, বিভিন্ন রকমের অ্যাকশন নেয়। মৌলবাদীরা এই নিম্নমানের কাজ করে না। আর আমরা কোনো মৌলবাদী এখানে দেখতে পাচ্ছি না। যারা করতেছে সিঙ্গেল ইস্যু, এবং কারা করছে, এবং আমার যে ধারণা বেশিরভাগই মৌলবাদের সংজ্ঞাটা কি আপনার কাছে? মৌলবাদের সংজ্ঞা হচ্ছে একটা ধর্মের যে মৌলিক জিনিসপত্র, সেইটাতে যারা ফেইথ রাখে, তাদেরকে 100% ফেইথ রাখে, তাদেরকে মৌলবাদী বলা হচ্ছে। বাট মৌলবাদী ইজ নট সেরকম কোনো ব্যাপার না। আর একটা কথা আপনি মেনশন করেছেন যে শরীয়তি শরীয়তি আইন যে খুব খারাপ তাও না, কিন্তু আমাদের দেশে এখনো সেই স্টেজে পৌঁছায় নাই শরীয়তি আইনের। পিপল আর নট রেডি, পিপল আর নট এডুকেটেড এন্ড অল। যাই হোক, তা এখানে আপনার দেশ তো ধর্মনিরপেক্ষ শব্দটাকে বাদ দিতে চাইছে সংবিধান থেকে। এটা নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংও হয়ে গিয়েছে। ধর্মনিরপেক্ষ শব্দটাকে বাদ দিতে চাইছে। তারা বারবার কথা বলছে বিভিন্ন সভা সমাবেশে যে আমরা 90% মুসলিম,
আমরা আমাদের দেশে আমাদের মতো আইন কানুন ইত্যাদি চালাবো, আমরা কারুর কথা শুনবো না, মানবো না, ধর্মগুরুরা বলছেন বিভিন্ন সময় দেখছি। না, 90% মুসলিম এই কথাটা ঠিক আছে, কিন্তু এখানে কে বলছে এই কথা যে আমাদের কথা অনুযায়ী সব চলবে? এদেশে আইন আছে, পার্লামেন্টে পাশ করা কনস্টিটিউশন আছে, এই মুহূর্তে যদিও কিছু স্থগিত রয়েছে, এভরিথিং ইজ বিং ওয়ার্কড, কাজ সঠিকভাবে চলছে এবং পৃথিবীর বহু দেশে কনস্টিটিউশন নেই, সেগুলো চমৎকারভাবে চলছে। কানাডায় কনস্টিটিউশন নেই, ব্রিটেনে কনস্টিটিউশন নেই, সৌদি আরবে কনস্টিটিউশন নেই, আরও পৃথিবীর অনেক দেশে কনস্টিটিউশন না থাকলে কোনো অসুবিধা নেই, আমরা তো চলছি, কোনো উই আর নট ফেসিং এনি প্রবলেম। কনস্টিটিউশন যেটা আমাদের ছিল 72 সালের, লাস্ট 53 ইয়ার্সে দ্যাট কনস্টিটিউশন হ্যাজ ফেইলড এনি পাওয়ার ট্রান্সফার অফ গভর্নমেন্ট। ফলে ওই কনস্টিটিউশন থাকলে কি আর না, অ্যাজ ফার আই এম কনসার্ন দিজ আর ইউজলেস। কনস্টিটিউশনের সব জিনিস ভায়োলেটেড, ইভেন ভারতে এগুলো ভায়োলেটেড, র্যাম্পেন্ট ভায়োলেটেড হচ্ছে। মানে আপনি বলছেন সংবিধান না থাকলে সেটা খুব একটা গুরুত্ব পাচ্ছে না বিষয়টা, আর কি, মানে খুব একটা কিছু এসে যায় না। হ্যাঁ বলেন ম্যাডাম, আবার বলেন। সংবিধান না থাকলে খুব একটা কিছু এসে যায় না, তাতে যেমন চলার তেমন এমনিই চলে, এটাই আপনি বলছেন তো? আমি বলছি যে কনস্টিটিউশন দেখা যাচ্ছে, ভারতের কনস্টিটিউশনে গরুর গোস্ত নিষেধ লেখা নাই, তারপরে বহু জিনিসে মসজিদ ভাঙার কথা লেখা নাই। একটু কর্নেল সাহেব, আমি একটু বাংলাদেশ নিয়ে কথা বলে আমি ভারতে আসবো, আমাদের 1.5 ঘন্টার অনুষ্ঠান, অনেক সময় পাবেন। আমি একটু বাংলাদেশে আসি, দুটো বিষয়। 1 নম্বর, আমি বলছি এই যে গোমাংস বিক্রি না করায় হোটেলে হামলার ঘটনা ঘটলো, আপনি বলছেন যেটা এমন কিছু বিষয় নয়, খুব ছোট ঘটনা, আপনারা যেভাবে বলছেন সেরকম নয়, এক। আর দ্বিতীয় হচ্ছে এই যে গাজীপুর, একদম শুরুতেই আমি যে প্রতিবেদনটা দেখাচ্ছিলাম, গাজীপুরে কালিয়াইকের মন্দির, সেখানে হামলার ঘটনা ঘটেছে, এবং এইটা নিয়ে যদি আলোচনা করতে বসি শুধু সনাতনের ওপর হামলার ঘটনা, তাহলে বোধহয় আমাদের আজকের গোটা রাত পেরিয়ে যাবে। এই ঘটনাগুলো আটকানোর জন্য, এই ঘটনাগুলো যাতে না হয় তার জন্য আপনার দেশের সরকার কি ব্যবস্থা নিচ্ছে এবং সেটা মানছে কে, যদি ব্যবস্থা নেয়ও? জিরো টলারেন্স, এবং রাজনৈতিক দলগুলো যারা আছে জিরো টলারেন্স, ইনক্লুডিং জামাতে ইসলাম, দে আর নট, তথাকথিত মৌলবাদীর যে সংজ্ঞা আপনারা বলছেন সে অনুযায়ী দে আর নট ওয়ার্কিং। তারা নর্মাল সিভিক লোকরা যেভাবে আচরণ করে পার্টিগুলো সেরকম করছে। মারামারি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝামেলা, রাজনৈতিক রেস, এগুলো থাকবেই সব জায়গায়, নোবডি ক্যান স্টপ ইট। তা আমি যেটা বলবো যে গাজীপুরে যেটা মন্দির ভেঙেছে, উই ডু নট নো কারা ভেঙেছে। এই যে যেমন নেত্রকোনায় একটা মন্দির ভাঙচুরের রিপোর্ট আমরা পেলাম, সেখানে একটা হিন্দু যুবক আটক হয়েছে। এগুলা ইউ উইল নট বিলিভ, যেগুলা মোটিভেটেড। পৃথিবীর ভারত যাদেরকে চালাচ্ছে, বাংলাদেশেও অনেক যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, মিডিয়া এবং অন্যান্য এই মিডিয়াগুলো চলে হইতেছে। আপনার দেশের সরকার, তার অধীনে পুলিশ, তারা এফআইআর করেছে এই ধরনের ঘটনাগুলো, এবং সেই সরকার তারা স্বীকার করছে সনাতনের উপর হামলার ঘটনা ঘটেছে। না হলে আপনার মুখেও এই জিরো টলারেন্সের কথা শুনতাম না আমরা, যেটা মোহাম্মদ ইউনিস কিছুদিন আগে বলেছেন, জিরো টলারেন্স নীতির কথা। কেন আসবে তাহলে এই কথাগুলো? আমি আসবো আপনার কাছে কর্নেল সাহেব, তার আগে আমি আমার সঙ্গে এই স্টুডিওতে কাজী সাহেব রয়েছেন, আমি একটু কাজী মাসুম আক্তারের কাছে যেতে চাইবো। আমি জানি না মৌলবাদের সংজ্ঞা উনি যেটা বলছেন, আপনার কাছে আমি সেই সংজ্ঞাটা একটু শুনতে চাইবো, এবং তার পাশাপাশি গোমাংস বিক্রি না করায় হোটেলে হামলা, এইটাও যতটা চিন্তার, পাশাপাশি এখনো সনাতনের উপর হামলার ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে, এখনো ঘটে চলেছে। এই সরকারই বলছে, এই সরকারের পুলিশ বলছে একাধিক এফআইআর হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে ভবিষ্যতে আমরা খেয়াল রাখবো, জিরো টলারেন্সের কথা বলছে, আর তারপরে ছবিটায় কোনো বদল নেই। দেখুন, দরকার ছিল নির্বাচন করা। হ্যাঁ, নির্বাচন করলে বিএনপি আসবে, তারেক রহমান, ওর মা তো অসুস্থ, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা আটকাতে হবে। জামাতে ইসলামীর মাথা ছাড়া দেবে, তার নেতৃত্বে মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হবে, এইটা হচ্ছে পাখির চোখ। তার জন্য সময় নেবে, মাটি তৈরি করবে, আর মাটি তৈরি করার যে মধ্যবর্তীকালীন সময়, তার জন্য ওরা একটা ফতোয়া দিয়েছে, বিরাট সামাজিক ফতোয়া। আমরা সংস্কার সাধন করছি, আমরা ফরাসি বিপ্লব করছি, গোটা সমাজকে ধৌত পরিশুদ্ধ করে এক উন্নত পরিশুদ্ধ সংস্কারিত বাংলাদেশ করে তারপরে গণতান্ত্রিক পদ্ধতিতে কর্নেল সাহেবও সংস্কার। আচ্ছা বলি,
বিরাট সংস্কার সাধন করে একেবারে উন্নত বাংলাদেশ, পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ, তারপরে নির্বাচন হবে, তার আগে হবে না। ওটা করতে গিয়ে 20 বছর চলে গেলে অসুবিধা নেই, সংস্কার করছে 20 বছর লাগবে। সংস্কার দ্রুত হয়, কী কী সংস্কার করছে একটু ধৈর্য ধরে শুনুন, একটু অডিও শুরু করে মন দিয়ে সংস্কারগুলো শুনুন। আমি মনে মনে ভাবছিলাম এখন কী কী সংস্কার, বিরাট সংস্কার আছে। একটা মন্দির ভাঙা, কী দায়িত্ব সংস্কার বলুন, মন্দির ভাঙা, বিগ্রহ ভাঙা, মানে মূর্তিগুলো ভাঙা, সংস্কার, বিরাট সংস্কার। সংখ্যালঘুদের ঘদ্দর জ্বালিয়ে দেওয়া, তাদের জানে মারা আর মালে মারা, কি সংস্কার রে ভাই। চিন্ময় প্রভুর হয়ে কেউ যদি জামিন চাইতে যায় তাকেই মেরে দেওয়ার ফতোয়া করা, জামিন চাইতে তুই অ্যাডভোকেট দিয়েছিস তোকেই মেরে দেবো, সংস্কার, বিরাট সংস্কার। তবে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া, আর বেশি বাড়াবাড়ি করলে চাপাতি দিয়ে মেরে দেওয়া, নাহলে গুলি করে মেরে দেওয়া, বিরোধী কণ্ঠস্বর চলবে না। আর কি, বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে গিয়ে উঠে পড়ে লাগা, ইসলামিক রাষ্ট্র করতেই হবে, কারণ 56টা ইসলামিক দেশ পৃথিবীতে আছে, তারা পৃথিবীর উন্নয়নের শিখরে চলে গেছে। যত আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয়গুলো ওই 56টা বিশ্বে ওই ইসলামিক কান্ট্রিতে আছে, আমেরিকাতে কিচ্ছু নেই, ইসরায়েল আমেরিকা ধ্বংস হয়ে গেছে, দুটো ধ্বংস। আর হচ্ছে কি, জামাত ইসলামকে দেশের মাথায় নিয়ে যাও, ইসলাম নামটা আছে না, জামাত আবার ইসলাম, ভারত বাংলাদেশের মাথায় থাকবে এই নামটা। তারপর হচ্ছে কি, বোরখা বাধ্যতামূলক করা, মেয়েদেরকে বোরখা পরিয়ে একদম ইসলামীকরণ করতে হবে না, বিরাট কাজ। বোরখা শুধু করলে হবে না, পাসপোর্টে মহিলাদের ছবিতেও, মানে পাসপোর্টে বোরখা পরা তো মহিলাদের ছবি দেওয়া যাবে না, আমাদের মহিলাদেরকে ওনারা দেখে নেবে, শুধু পাকিস্তানি মিলিটারিরা দেখে নেবে, ওই বেশি নয় 4 লক্ষ মহিলাকে ধরে ধরে রেপ করবে, মানে দেহটা ঢেকে রেপ করবে, রেপটা হবে কিন্তু ঢেকে, মুখ দেখা যাবে না, মুখটা ঢেকে রেপ করবে আর কি, ওইটুকু পছন্দ, ওই জন্য পাকিস্তানকে পছন্দ, ওটা সংস্কার, বিরাট সংস্কার। আর মহিলাদের বাজারে ঘোরাও নিষিদ্ধ, মহিলারা ঘরের মধ্যে পোলট্রির মুরগি হয়ে থাকবে, এটাই উন্নয়ন, এটাই বলেছে আমাদের নাকি নবী বলেছে, ওই বাজারে যাওয়া নিষিদ্ধ, ওটা সংস্কার। আর ভারতীয় পণ্য পেলেই একদম বয়কট, প্যারাশুট থেকে চলবে না ভারতীয় পণ্য। আর একটা দাড়িওয়ালা কবি আছে না, যেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেও চলবে না, তার জাতীয় সঙ্গীত বাংলাদেশে ইসলামিক জায়গা চলবে না, তার বলতে এই কথাটা বলছেন, আমি না বলে পারছি না। এর আগের দিন প্যানেলে একজন বাংলাদেশি অতিথি এসেছিলেন, উনি কিন্তু এই কথা বলেছেন যে রবীন্দ্রনাথ, তার তো দাড়িও আছে, চুলও বড় বড়, তার কি করে প্রমাণ হবে, মানে উনিও তো মুসলমান হতে পারেন, মুসলমান করে দিলে ভালো তো, আমাকে হিন্দু করে দেয়, রবীন্দ্রনাথ মুসলমান করে, তাহলে কেমন মিটে যায়। আর যে বঙ্গবন্ধুর মূর্তি, যেখানে পাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট, বসে টয়লেট না, বঙ্গবন্ধুর মূর্তিতে টয়লেট করতে হবে, বিরাট সংস্কার সাধন। আর ধর্মনিরপেক্ষ যে সংবিধানটা এখনো পর্যন্ত খাতা কলমে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, ওটা প্রজাতন্ত্র বলা হয়তো, গণপ্রজাতন্ত্র, ওটাকে দূর করা, ইসলামিক রাষ্ট্র 56টায় সাধারণ করতে হবে, বিরাট উন্নতি হয়ে যাবে। আর গরুর মাংসটা ওরে পাওয়ারে, গরুর মতো গোবুদ্ধি, মানে বলে না গোমূর্খ, গরুর মতো মূর্খ হতে হবে, কিন্তু উপকারী হলে হবে না, তাই কেটে দাও, মাংস খাবে না, মানে ইসলামে কোথাও না গরুর মাংসের কথা এভাবে উল্লেখিত নেই, তুম্মা উঠা আছে, বলা হয়েছে গরুটা অবৈধ না, শুয়োরটা অবৈধ, খাওয়া যাবে না, কারণ এরা তৃণজীবী প্রাণী খাওয়া যাবে 4 পেয়ে। ইসলামে কোথাও যেমন লুঙ্গি পরার কথা বলা নেই, সেরকম গরুর মাংস খেতেও বলা নেই, কিন্তু এরা এমন লুঙ্গি আর গরু, লুঙ্গি ডান্স আর গরু ডান্স, এরা গরু খাবে, এই গরু খেতে হবে। এই হিন্দুদের হোটেল কিনে নিরামিষের হোটেল চলে, গরু রাখতে হবে, কলকাতায় জয় সংস্কার। আর 12ই বোমা দিয়ে কলকাতাকে উড়িয়ে দেওয়া, মানে বাংলাকে বা ভারতকে উড়িয়ে দেওয়া, আর ভারতকে দখল করে দেওয়া, রে বাবা, সেনাবাহিনীর সংস্কার, ওটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর সংস্কার, কলকাতা দখল করে নেবে। আর 12ই বোমা কার কাছে আছে? ওই আছে রফিকুল ইসলাম মাদানি, তাকে দিতে হবে প্যাদানি, আর শফিকুল, এই দুই ভাইয়ের কাছে এমন 12ই বোমা আছে, সুমন্ত ফু দিয়ে, ওই জল পড়া, পানি পড়া, তেল পড়া, ফু দিয়ে ভারতবর্ষ দখল হয়ে যায়। কর্নেল সাহেব যদি সত্যি মানে দেশের সংস্কার করতে চান, তাহলে আপনার এই কথাগুলোর বিরোধিতা করার কথা। আমি একটু জানতে চাইবো আপনার কাছে, যে যা বললেন এতক্ষণ কাজী সাহেব, কিভাবে দেখছেন আপনি এই বক্তব্যগুলোকে, আর আপনি এই ধরনের সংস্কারে বিশ্বাসী নাকি? আমি প্রশ্নই উঠে না, এর আগে যতগুলো কথা একটা ক্লিয়ার করতে চাই। এফআইআর সম্বন্ধে বলেছেন, এফআইআর করা কোনো ম্যাটার না, এই জাস্ট 2 কলম লিখে মামলা দিয়ে দিলে নিয়ে নেয় পুলিশ, এফআইআর হয়ে গেল। কিন্তু এফআইআর এর পরে ফলো আপ কী হলো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলোর কোনো আলোচনা এখানে হলো না। আর যেটা আমাকে বললেন যে কলকাতা দখল, এটা আমার কথা না, এটা সঠিক না, কারণ পশ্চিমবাংলা আমাদের প্রতিবেশী, আমরা মনে করি সব ভাই
একই কালচার, খাওয়ার মেনু এক, সব কিছু গরুর গোস্ত ব্যতিরেকে। এবং গরুর গোস্তের ব্যাপারে আমি যেটা বলতে, বিশ্বের সব জায়গায় গিয়েছি, সেখানে হিন্দুরা সেখানে গরু গোস্ত খায় না। শেফিং ডিশে এক জায়গায় আছে গরু গোস্ত, তার পাশে শেফিং ডিশে শুকরের গোস্ত, যেটা মুসলমানরা একেবারে সহ্য করতে পারে না। তারপরেরটাই হচ্ছে অন্য কোনো একটা রয়েছে। তো এখন যে যারটা বাছাই করে খাচ্ছে, ওই পাশের থেকেই শুকরের মাংসের পাশে গরু গোস্ত আমি হয়তো খাচ্ছি, কিন্তু আরেকজন যেটা এটা করতেছে, সে শুকরের মাংস পছন্দ করেছে, শুকর মাংস খাচ্ছে, সে গরু মাংস খায় না। হ্যাঁ, সেটা বুঝলাম, কর্নেল সাহেব, সেটা বুঝলাম। কিন্তু আমি বলছি যে বাকি যে সংস্কারগুলোর কথা বলছেন কাজী সাহেব, সেইটাকে আপনি কতটা সমর্থন করেন? যাই হোক, আমি আসবো আপনার কাছে, কিন্তু আপনি একটা কথা উল্লেখ করেছেন, তারপর আমি একটু অনির্বাণদার কাছে না গিয়ে পারছি না। সেটা হচ্ছে যে তার ফলো আপ কি হলো? এফআইআর তো হলো, কিন্তু ফলো আপ কিছু করতে গেলেই তো বিপদ। চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য একজনও লয়ার পাওয়া যাচ্ছে না যে দেশটাতে। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কথা বলতে গেলে যাদেরকে আক্রান্ত হতে হচ্ছে, অনির্বাণদা, সেখানে এফআইআর এর ফলো আপ কি এক্সপেক্ট করবো আমরা? কর্নেল সাহেবকে ওয়ালাইকুম সালাম জানিয়ে একটি প্রশ্ন রাখি প্রথমে, তারপরে বাকিটা বলছি। যে মাত্র 2-3 দিন আগে আপনাদের আদিবাসী যে ছাত্রছাত্রীদের সংগঠন, যারা নিজেদের পরিচিতির দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের ওপর একটি ভুঁইফোড় ছাত্র সংগঠন, কোথা থেকে এসছে কেউ জানেন না, তারা যেভাবে আক্রমণ করেছিলেন, এবং তার প্রতিবাদে যখন আবার আরও কিছু ছাত্র সংগঠন মাঠে নামেন, তাদের ওপর আবার পুলিশ আক্রমণ করে। এই সাম্প্রতিক ছবি, এইটা কিন্তু কোনো মৌলবাদীদের বিচ্ছিন্ন কাজ বা এফআইআর হয়েছে তারপর ফলো আপ কী হয়েছে সব নয়। আমরা সবটাই জানতে পেরেছি, সংবাদ মাধ্যমে বেরিয়েছে ভেরিফাইড খবর, যে আদিবাসী ছাত্রছাত্রীদের ওপর নিষ্ঠুরভাবে আক্রমণ করা হয়েছে, এবং যারা করেছে তাদের মাত্র 2 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। মানে যে ছবি আমরা সিএনএর পর্দায় দেখেছি বা বাকি জায়গাতেও দেখেছি, অনেকে মিলে আক্রমণ করলেন, এফআইআর হলো মাত্র 2 জনের বিরুদ্ধে। আপনি যেটা বললেন কথাটি আমি তর্কের খাতিরে ঠিক মেনে নিচ্ছি, যে এফআইআর হলো 2 কলম লিখে হয়ে গেল, বাকিটা ফলো আপ কী হলো। এক্ষেত্রে তো সেই 2 কলম লেখাটাও হলো মাত্র 2 জনের বিরুদ্ধে। এদিকে অতজন মিলে যে হামলা চালালো, এবং পরবর্তীকালে পুলিশ পর্যন্ত প্রতিবাদী ছাত্রছাত্রীদের ওপর হামলে পড়ছে, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু ইউনূস প্রশাসন প্রশ্নের মুখে পড়েছে, বারবার পড়বে। এবং একটি আশার আলো নিশ্চয়ই আমি দেখেছি, যে বিএনপির যে ছাত্র সংগঠন, তারা এর প্রতিবাদে মিছিল করেছিলেন, এটা ঠিক। এবং একই সঙ্গে আপনাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে অরাজক পরিস্থিতি কিছু সৃষ্টি হয়েছে, এটা বোধহয় অস্বীকার করার জায়গা নেই। এবং সেটা সামলানোর ক্ষেত্রে ইউনূস সরকার যে দারুণ সফল হয়েছেন এমনটাও বোধহয় নয়। যদিও আপনি বলতেই পারেন যেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে আপনারা কেন নাক গলাচ্ছেন, যদি সেই অধিকারটা না থাকে সেটা আলাদা কথা। কিন্তু আলোচনার খাতিরে আমরা এটুকু বলতে পারি, পড়োশি দেশ বাংলাদেশ, আপনি যেটা বললেন, হ্যাঁ সত্যি আপনাদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। সেই এখন হয়তো অনেক মানুষের আত্মীয় বাংলাদেশে রয়েছেন, পশ্চিমবাংলায় রয়েছেন, ভারতে রয়েছেন, এরকম রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশে কোনো রকম অস্থির পরিস্থিতি সৃষ্টি হলে আমাদের স্বাভাবিকভাবে উদ্বেগ হয়। এবং আপনাদের দেশে যদি আমরা দেখি এরকম কিছু এলিমেন্ট রয়েছে যারা ভারত বিরোধী উস্কানি দিচ্ছে, অস্বীকার করার জায়গা নেই। ভারত থেকেও বাংলাদেশ বিরোধী উস্কানি দেওয়ার লোকের খুব অভাব হয়েছে এমনটা নয়। দুপক্ষের এই উস্কানির মাঝে ইউনূস সরকার যদি সরকারের মতো, তাদের প্রশাসকের মতো কড়া হাতে কিছু পদক্ষেপ করতেন, ধরুন চিন্ময় কৃষ্ণ প্রভুর উদাহরণ বারবার উঠে আসার সঙ্গত কারণও আছে। আপনাদের বিখ্যাত দার্শনিক ফারহাদ মাজার, তিনি ইউনূস সাহেবের সামনে দাঁড়িয়ে এই প্রশ্ন কিন্তু করেছিলেন যে কেন চিন্ময় প্রভুকে এরভাবে জেলবন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন তাকে বিএনপি পার্টি থেকে বার করে দিল, অথচ সেই চিন্ময় প্রভুর কিন্তু এখনও বিচার প্রক্রিয়ার কোনো চিহ্ন আমরা দেখছি না। উল্টে তার আইনজীবীদের ওপর একাধিক আক্রমণের অভিযোগ এসছে, এবং এমন ছবি দেখেছি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এইটা তো খুব ভালো ছবি নয় কর্নেল সাহেব। এইটা পরিবর্তনের জন্য বাংলাদেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমি বিশ্বাস করি তারাই সংখ্যাগরিষ্ঠ, তারা পথে নেমে ইউনূস সরকারের ওপর এইটুকু তো প্রেশার ক্রিয়েট করতে পারে যাতে বিচার প্রক্রিয়াটা ঠিক করে হয়। আজকে চিন্ময় প্রভুর ঘটনায় যেটা ঘটছে, যে বিচার প্রক্রিয়া একজন মানুষ পাচ্ছেন না, তার অধিকার তিনি পাচ্ছেন না, এটা কি বাংলাদেশের জন্য খুব ভালো ছবি? আপনি সংবিধানের কথা ঠিকই বলেছেন, বিশ্বের বহু দেশে সংবিধান নেই, তা সত্ত্বেও তারা চলছে। কিন্তু বাংলাদেশ বা ভারতের প্রেক্ষিতটা তো আলাদা। মুক্তিযুদ্ধের যে সময়, মুক্তিযুদ্ধের যে আবেগ, সেই আবেগ এবং চিন্তাভাবনার ওপর দাঁড়িয়ে 72-এ আপনাদের সংবিধান গৃহীত হয়েছিল। আজকে আপনাদের যে প্রধান রাজনৈতিক দলগুলি রয়েছে, বিএনপি হোক, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ হোক, ওয়ার্কার্স পার্টি অফ বাংলাদেশ হোক, তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে সংবিধানকে বাতিল করা যাবে না। কিন্তু অনির্বাণদা, যদি জামাতের সাহায্য নিয়ে বা ইউনূসের সাহায্য নিয়ে জামাত
একে অপরের পরিপূরক হয়ে ক্ষমতায় আসতে চায়, তাহলে তো তারা এটা ডেফিনেটলি বলবেন যে 71-এর মুক্তিযুদ্ধটাকেই অস্বীকার করতে চাইবেন, যেটা ইতিমধ্যেই অনেকে করছেন, অনেকেই বলছেন, বিরূপ কিছু মন্তব্য করছেন 71-এর যুদ্ধ নিয়ে। কতটা সেই সময়ের যে মানে ঘটনাগুলো ঘটেছিল, আমি আবেগ টাবেগ ছেড়ে দিলাম, যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা এখনকার জেনারেশনের আছে কিনা, বা যদি না থাকে সেইটা তৈরি করার চেষ্টাটাকেও তো শেষ করে দেওয়া হচ্ছে। না দেখুন, আমার ধারণা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তো 70-71 সেই সময় হয়েছে, ভারতের স্বাধীনতা যুদ্ধ সেই 47-এর আগে হয়েছে। আজকে আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন কি স্বাধীনতা আন্দোলনের আবেগকে ভুলে গেছে, না ভুলে যাবে কোনোদিন? আমার ধারণা বাংলাদেশে মুক্তিযুদ্ধের আবেগ বা তার প্রতি যে সম্মান শ্রদ্ধাটা সাধারণ মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। সেটা যেই চেষ্টা করুক, সেটা জামাত চেষ্টা করুক, ইউনূস সাহেব করুক, অন্য কেউ করুক, আমার ধারণা অসম্ভব ব্যাপার। আওয়ামী লীগ হোক বা এমনকি বিএনপি, তাদের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব প্রত্যেকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়েছিলেন। যে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ বা ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের, তাদেরও যারা শীর্ষ নেতৃত্ব প্রত্যেকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়েছিলেন। অনেকে সরাসরি যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, এরকম ঘটনাও আছে। যার ফলে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মানুষের মন থেকে মোছা অসম্ভব ব্যাপার। সেটা যদি কেউ চেষ্টা করেন, তিনিই বরং মুছে যেতে পারেন। সেই চেষ্টা কারা করবেন, কোন মূর্খ রাজনৈতিক দল করবে আমার জানা নেই। আমার ধারণা ওর অসম্ভব ব্যাপার। হ্যাঁ, কিছু সংস্কারের কথা বাংলাদেশে উঠছে, সেটা কতটা কি হবে আমি জানি না, কিন্তু মুক্তিযুদ্ধের যে সিদ্ধান্ত, যার ওপর দাঁড়িয়ে 72-এর সংবিধান, সেইটাকে পাল্টে দেওয়া আমার ধারণা অসম্ভব। বাংলাদেশ আর যাই হোক আফগানিস্তান হয়ে যাওয়া সম্ভব নয়। এই অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে বাংলাদেশে? আমি শুধু বলছি না এই কথাই যে সনাতনের ওপর হামলার ঘটনা, অরাজক পরিস্থিতি, এইভাবে মন্দির ভাঙচুর করা হচ্ছে, এই যে দেখলেন দোকানের হামলার ছবি কিছুক্ষণ আগে দেখালাম, শুধু এটাই নয়। ঘটনা যেটা, সেটা হচ্ছে যে গত 5 মাসে IMF থেকে চড়া সুদে $4.7 বিলিয়ন ঋণ নিয়েছেন ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আরেকবার বলি, $4.7 বিলিয়ন মার্কিন ডলার কতদিনের মধ্যে নিয়েছেন? এই গত 4-5 মাসের মধ্যে। এবার পরের তথ্যটা জানাই। শেখ হাসিনা তার 15 বছরের কার্যকালে IMF থেকে কম সুদে $3.2 বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছিলেন। 5 মাসে যিনি ঋণ নিচ্ছেন $4.7 বিলিয়ন মার্কিন ডলার, গত 15 বছরে শেখ হাসিনা সরকার $3.2 বিলিয়ন ঋণ নিয়েছেন। অর্থাৎ 5 মাস শাসন ক্ষমতায় থেকেই হাসিনা সরকারের থেকে অনেক বেশি পরিমাণ ঋণ নিয়েছেন ইউনূস সরকার। যার জেরেই জিনিসপত্রের এই লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ, এবং যারা খুব স্বাভাবিকভাবে যে ঋণ নিয়ে তাহলে কি হলো, এই সরকারটা তো দেশের উন্নতির জন্যই আমরা ধরে নিতে পারি যে ঋণটা নিয়েছে। ঋণ নিয়ে কি হলো, আমরা কি দেখলাম? ঋণ নিয়ে যেটা হলো, বাংলাদেশ কি করলো, পাকিস্তান, চীন এবং তুরস্কের থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনলো। চিন্তা করুন। আর এর মূল্য চোকাতে হচ্ছে এই দেশের সাধারণ মানুষ। দীপ্তিমান দা, এরপরেও এত আস্ফালন মারা যায়? না, আমি এই কথাটাই বলার চেষ্টা করছিলাম। মানে জাস্ট একটা তথ্য দিই, 100 টাকার রিচার্জে 42 টাকা ট্যাক্স বাংলাদেশে। মানে 100 টাকা তুমি রিচার্জ করলে 42 টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে। এছাড়া প্রত্যেক দিনের যে সামগ্রী, তার যে কী পরিমাণ মূল্য বেড়েছে, এটা বাংলাদেশে যদিও মানে ভিতরের ব্যাপার, এটা নিয়ে আমরা খুব একটা মন্তব্য করা উচিত না। কিন্তু আমি দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছিলাম, কর্নেল সাহেবও বলছিলেন, আমার খুব ভালো লাগছে দেবরাতি, জানো তো, এই 5ই আগস্টের পর থেকে এত কর্নেল, এত মেজর বাংলাদেশের যারা মানুষ, তাদের বক্তব্য আমরা শুনেছি। কোথায় আজকে যেন একটু স্পিরিটটা লো বলে মনে হচ্ছে। মানে ওরা আসলে বুঝতে পেরেছেন পায়ের তলায় মাটি কতটা, এই ডক্টর ইউনূস সরকারের যে মেয়াদ কতদিন, এই বাস্তবতাটা ওরা বুঝে গেছেন। প্রথমে এরাই বাস্তবতা থেকে সরে ভারত আক্রমণ করব, এমনকি ইউনূস সাহেব আমাদের চিকেন নেক নিয়ে কথা বলে ফেললেন। মোহাম্মদ ইউনূস একটা রাষ্ট্রের মানে সেই সময়ের প্রধান হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের, এত বড় একটা রাষ্ট্র যার সৈন্যবাহিনী আমাদের এই শুধু বাংলার সিভিক ভলেন্টিয়ারের থেকে কম, তার চিকেন নেক নাকি উনি নিয়ে নিতে পারেন, এই ধরনের একটা মন্তব্য করে বসলেন। তো এরা এখন বাস্তবের মাটিতে পা পড়ে গেছে, বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি বাংলাদেশের যুদ্ধের কি ক্ষমতা বা সামরিক শক্তি কতটা ক্ষমতা। আমার ভালো লাগছে এইটা বাস্তবতা তারা যে খুব দ্রুত বুঝতে পেরেছেন, এই জন্য আমি তাদের অভিনন্দন জানাই। এখন উনি যে কথাগুলো বলছিলেন,
আজকে যারা বাংলাদেশের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে এরা আদৌ বাংলাদেশ 1971 সালে যে স্বাধীন হয়েছে সেটাকে বিশ্বাস করে না। যদি করতো তাহলে 2024-এ আবার নতুন স্বাধীনতা আন্দোলন বলতো না। যদি করতো তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিতে পারতো না। যদি করতো বাংলাদেশের সাংস্কৃতিক যে পীঠস্থান ইন্দিরা গান্ধী যে হল আছে, মানে বাংলাদেশ ভারতবর্ষের ICCR-এর যে হল, অত সুন্দর একটা হল, সেটা ভেঙে দিতে পারতো না। যদি বিশ্বাস করতো তাহলে বাংলাদেশের লাইব্রেরিকে ভেঙে দিতে পারতো না। যদি বিশ্বাস করতো জয় বাংলা স্লোগানের উপর অনাস্থা প্রকাশ করতে পারতো না। এরা কেউ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এরা সব জামাতি ইসলাম, যারা ছাত্র শিবির, যারা কিনা আজকে সম্পূর্ণভাবে এই মোহাম্মদ ইউনূসকে ঘিরে আছে। এবার মোহাম্মদ ইউনূস আজকে যেভাবে বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক চেতনার উপর দীর্ঘদিন ধরে এরা আঘাত করে চলেছে 5ই আগস্টের পর থেকে, এরা কেউ বাংলাদেশের নয়। এরা বাংলাদেশকে ভালোবাসে না। বাংলাদেশের আত্মার সঙ্গে কোনোদিন একাত্মতা এদের ছিল না। আজকে উনি সংবিধান না থাকার কথা বলছেন, যে 72 সালে যে সংবিধানকে তার রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তাকেই তিনি অস্বীকার করছেন, বলছে সংবিধানের দরকার নেই, সংবিধান ছাড়াও অনেক রাষ্ট্র তো চলছে। আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো কর্নেল সাহেব। আপনার কথা আজকে আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে কোনো কটু কথা বলবো না, কিন্তু মানবিকতা ও মানবিক অধিকারকে ভায়োলেট করার অধিকার কি কারোর আছে? আপনি বলুন যে 1971 সালে 28.1% হিন্দু ছিল, কিসের মন্ত্র বলে আজকের দিনে 7% হিন্দুতে পরিণত হয়েছে? কিসের মন্ত্র বলে আজকের দিনে বৌদ্ধ সংখ্যা আপনাদের দেশে কমে গেল? কিসের জন্য? এটা তো বলতে হবে আপনাদেরকেই উত্তর দিতে হবে। আপনাদের দেশের অন্তর্বর্তীকালীন এই অবস্থা, আপনাদের উত্তর দিতে হবে। আপনারা যে কথাটা বারবার বলছেন, ফটোশপের সাহায্যে নাকি দেখানো হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা বলছেন যে ফটোশপের সাহায্যে দেখানো হচ্ছে যে একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আপনাদের বলতে হবে, আপনাদের প্রেস দেখিয়েছে, ইন্টারন্যাশনাল প্রেস দেখিয়েছে যে কিভাবে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে এই সংখ্যালঘু মানুষ হিন্দু এবং বৌদ্ধদের উপর অত্যাচার হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার সর্বাধিক হয়েছে। কিভাবে আমরা দেখেছি চট্টগ্রামে একটা 14 বছরের কিশোরীর উপর পৈশাচিক নির্যাতন হয়েছে। এগুলোকে আপনারা অস্বীকার করতে পারবেন? কেন হিন্দুদের প্রত্যেকবার এই যে কোনো পরিবর্তনের সময় বাংলাদেশে এই ধরনের হিন্দুদের উপর অত্যাচার হবে, সেই প্রশ্নের উত্তর তো আপনাদেরই দিতে হবে। দেশটা আপনাদের। আজকে আমি প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকার কারণে এই প্রশ্নগুলো আমরা করতে বাধ্য। কেন বাংলাদেশে মানুষের উপর অত্যাচার হবে? আমরা পশ্চিমবঙ্গ এবং এই ভারতবর্ষ প্রত্যেকটা সময় বাংলাদেশের যখনই কোনো গণ্ডগোল হয়েছে শরণার্থী সামলেছি আমরা। শরণার্থীর বোঝা সবসময় এই ভারতবর্ষের উপর, এই পশ্চিমবঙ্গের উপর পড়েছে। এইটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। আজকের দিনও যে পরিমাণে 1,30,00,000 বোধহয় হিন্দু এখন অবশিষ্ট আছে বাংলাদেশে, যেভাবে আপনারা অত্যাচার করছেন, যেভাবে আপনাদের, আমি বলছি আপনার কথা নয়, কিন্তু যেভাবে এখন যারা ক্ষমতায় আছেন তাদের নিয়ন্ত্রণাধীন কোনো বাহিনী অথবা তাদের নিয়ন্ত্রণে না থাকা বাহিনী যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, তার দায় আজকে কেন ভারতবর্ষকে নিতে হবে? এই প্রশ্নের উত্তর তো আপনাদেরই দিতে হবে, তাই না কর্নেল সাহেব? জানি না কর্নেল সাহেব উত্তর অবশ্যই দিতে হবে। আমি আসবো আপনার কাছে, উত্তর নেব। কর্নেল সাহেব ডেফিনেটলি উত্তর নেব আমি আপনার কাছে, কিন্তু তার আগে একটু আর্যদার কাছে যাই। আর্যদা, এই যে তথ্যগুলো আমাদের কাছে এসছে যে বাংলাদেশের জাহাজ আরাকান আর্মি তারা আটক করেছে, কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আরাকান আর্মি তাদেরকে আটক করে, নাফনদের মোহনায় জাহাজ আটক করা হয়, নাইখংদিয়ায় তল্লাশির কথা বলে আটক করা হয়, কার্গোতে 30,000-এর বেশি বস্তায় পণ্য রয়েছে। এবার স্বাভাবিকভাবেই বাংলাদেশি ব্যবসায়ী যারা রয়েছে এমনিতেই তো তারা মানে চূড়ান্ত ক্ষতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই দেশটার যা বর্তমান অবস্থা, তার মধ্যে যেভাবে আটকে দেওয়া হলো এই জাহাজগুলো, এত পণ্য আটকে গেল, খুব স্বাভাবিকভাবেই তারা সমস্যায় পড়লো। এবার কথা হচ্ছে যে শুধু এই একটা ঘটনা নয়, এটা যেমন রয়েছে তার পাশাপাশি তো আরও অনেকগুলো ইস্যুস রয়েছে। আমরা এটাও জানি যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেক কিছু বদলাতে পারে বা বদলাতে চলেছে। তার মধ্যে অন্যতম যে পর্যটনের ক্ষেত্রে যে বাংলাদেশকে প্রথম 10-এর মধ্যে রাখা হতো, হয়তো ট্রাম্প সরকার আসার পরে সেই জায়গাটায় খানিকটা বদল হতে পারে। এই যে দেশটাকে অন্ধকারের অতলে নিয়ে যাওয়ার যে একটা সুকৌশল ইউনূস সরকারের, কি মনে হচ্ছে যে যদি নির্বাচনটা সঠিক সময় হয়, যদি হয়, ইউনূস পালানোর পথ পাবেন? আর পালালেও কোথায় পালাতে পারেন? প্রথমত আপনার এখানে ট্রাম্প তো ম্যাজিশিয়ান কেউ নয়,
তো এখানে দেখুন, আমি একটা কথা দিয়ে শুরু করি। আপনারা কি দেখালেন একটু আগে, একটা মাংসের দোকানে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, তাতে দেখলাম ঘুম আছে, সাংবাদিক ছিলেন আশা করা যায়, এবং তার পেছনে আর কারা ছিলেন আমি জানি না। তো তারা প্রথম কথাটা কি বললেন, এটা তো একটা মুসলিম রাষ্ট্র, এখানে আপনি গরুর মাংস কেন বিক্রি করেন না, গোমাংস কেন বিক্রি করেন না? আচ্ছা, আপনি ভাবুন, কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে যে কোনো চিকেনের দোকানে আপনি যান, মুরগির দোকানে, কেউ জিজ্ঞেস করবে এই কথাটা? এটা তো একটা হিন্দু রাষ্ট্র, এখানে কেন আপনারা বিক্রি করেন, আপনারা অন্য কোনো মাংস বিক্রি করেন না? এই যে এই ধারণাটা, এই ধারণাটাই মানে এটা একদম পরিবর্তনের ইঙ্গিত। আমি বলছিলাম সেই জিনিসটা, এটা ভারতে কর্নেল যিনি বাংলাদেশ থেকে আছেন, তাকে এইটাই বলতে চাই যে ভারতের সঙ্গে তফাৎটা এইখানেই হয়ে যায়, আর সেটা কিন্তু দুঃখের ব্যাপার। কেননা বাংলাদেশের আমি তিনটে জিনিস আমি বলেছিলাম আগের দিন, জলবায়ু, আর আপনার শিক্ষা সংস্কৃতি এবং ভাষা, এই তিনটের সঙ্গে তো আমাদের অনেক মিল আছে। তো সেই জন্যই এইটা হয় না, এবং সেখানে এটা যারা করছে তাদের এগেনস্টে অন্তত প্রোঅ্যাক্টিভলি কেউ নামছে না। আর এরপরে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে, সেটা একটু পরে বলবো। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আরাকান আর্মি আমার মতে এর পেছনে না একটা চীনের বড় খেলা আছে। তো এটা মানে সম্ভাবনা আছে, আমি এইটুকুনি বলতে পারি। কিন্তু এই যে সমস্যায় পড়লেন তারা, আর এই যে চড়া সুদে তারা আজকে ইউনুস এটা নিয়েছেন, ঋণটা নিয়েছেন IMF এর কাছ থেকে, এই ক মাসে ওই $4.7 বিলিয়ন বোধ হয়। আপনি ভাবুন এইটা কিভাবে খরচ হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আপনার পণ্য বিক্রি সেখানে, মানে পণ্য থাকলেও সেখানে বিক্রি মানে কেনার লোক কোথায় পাবেন আপনি? আর আপনার ডিমান্ড সাপ্লাই রেশিও কোথায় যাচ্ছে? তারপরে তার সঙ্গে আপনার এই কি বলবো, যে সৈন্যবাহিনী কনভয় নিয়ে ঘুরছেন ওই সমন্বয়কেরা, তাদের খরচ, তাদের বিলাসবহুল জীবনযাপন, সেগুলো তার উপরে নির্ভর করে আছেন। এবং এরকম খবর বেরোচ্ছে তিনি এখন চীনের শরণাপন্ন হচ্ছেন, যেটা আমি অনেক আগে বলেছিলাম। বিপদ আরও আছে, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, যে আপনার এই সেন্ট মার্টিনস আইল্যান্ড, আমি বলেছিলাম এটা ফ্ল্যাশ পয়েন্ট হবে, সেইটা বিক্রি করে দেবার রিপোর্টও আসছে, এবং সেটা বাংলাদেশ থেকেই আসছে। ইউনুস সেটা $17,000 কোটি বিক্রি করেছেন। 10,000 মানুষের বোধহয় বসতি আছে ওখানে, তো আমেরিকার কাছে যতদূর সম্ভব। তো এই যে জেকবসন, তো তিনি ট্রেসি অ্যান্ড জেকবসন, তিনি এই মিশনটায় ছিলেন বলে আমার মনে হয়, এবং আমার আরও মনে হয় যে এই জ্যাক সুলিভান এইখানে ভারতকে কনভিন্স করতে এসেছিলেন এই ব্যাপারটায়। শেখ হাসিনা কিন্তু এই দুটোর কোনোটাই রাজি হননি, চায়না সফর স্থগিত করে ফিরে এসেছিলেন। সেপরতি আপনারা হয়তো মনে থাকবে, আপনারই প্রথম অনুষ্ঠানে আমি বলেছিলাম এই দুটো জিনিসের কথা, যে ছাত্র আন্দোলনের আগে এই কি বলে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলনের আগে তিনি চায়না সফর প্রায় স্থগিত করে ফিরে এসেছিলেন, এবং তার সঙ্গে আপনার আমেরিকানদেরকে ওখানে বেস করতে দেয়নি। এবং মাথায় আবার রাখবেন, এই সেন্ট মার্টিনস আইল্যান্ড কিন্তু আমাদের কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাব FIR মানে ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের মধ্যে পড়ে। তো এই জায়গাটা খুব গোলমেলে জায়গা হয়ে আছে। আর গোলমেলে জায়গাগুলো, আর যদি আপনি আলোচনায় আসছি, বসছি, কথা বলছি, বাংলাদেশের সরকার কি বুঝতে চাইছে না নাকি বুঝছে না? ভালোভাবে বুঝতে পারছে। তাহলে কোন স্টেপ নেই কেন? তাহলে কোনো পদক্ষেপ নেই কেন? উল্টে সরকার এমন একটা অদূরদর্শী সরকার, যারা এই দেশটারই সাধারণ মানুষের উপর এই করটা চাপায়, এটা কিভাবে সম্ভব? তারা সমর্থন হারাচ্ছে। যদি জামাত পেছনে থেকে থাকে, জামাতও তো সমর্থন হারাবে। তাহলে উনি তো দেখুন, এটা আমার কথা শুধু নয়, আপনি বাংলাদেশ মিডিয়ার কথা মিলিয়ে নেবেন, বাংলাদেশের বিদগ্ধ ব্যক্তিদের কথা মিলিয়ে নেবেন, বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিকদের কথা মিলিয়ে নেবেন। ওনার গ্রামীণ ব্যাংক থেকে আরম্ভ করে ওনার সমাজে কোনো অবদান নেই, উনি কুড়ে খেয়েছেন। এই ধরনের রিপোর্টাজ আমি নিজে দেখেছি, আপনারাও পাবেন একটু খুঁজলে। 53 বছরের ভিতরে পাকিস্তানের থেকে কোনো একটা খাবার আসেনি আমাদের ভিতরে।
24-এর পরে কেন 2 জাহাজ পাকিস্তানি পণ্য আমাদের দেশে আসলো? আমরা পাকিস্তান যেহেতু তাড়াইছি, ইয়াহিয়া খান, আইয়ুব খান, ভুট্টো খান, এদেরকে যখন তাড়াতে পারিছি, তাহলে এদের দেশের পণ্য আমাদের দেশে লাগবে না। আমরা না খেয়ে মরে যেতে রাজি আছি, কিন্তু আমরা পাকিস্তানি ওই 440 টাকা দিয়ে জিরে মিনিকেট চাউল কিনে আমাদের উপদেষ্টারা এখন যারা খাচ্ছে আর হেলিকপ্টার নিয়ে ঘুরতেছে, আমরা ওই চাল খাবো না। আমাদের দেশের ওই হীরা ধানের মোটা চাউলের ভাত খেয়ে আমরা বেঁচে থাকবো। আমাদের দেশের ওই আটার চাউলের ভাত খেয়ে আমরা বেঁচে থাকবো। আমাদের ওই পাকিস্তানি চাউল খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পাকিস্তানি জিরে মিনিকেট যারা খাবে তারা পাকিস্তানে চলে যাক, তাদের এ দেশে কোনো ঠাঁই নাই। আমরা যেমন ভাবে ইয়াহিয়া খান, আইয়ুব খান, ভুট্টো খানকে এ দেশ থেকে তাড়াইছি, আমরা কিন্তু আপনাদেরকেও এ দেশ থেকে বিতাড়িত করব। আপনারা বেশি বুঝবেন না, আপনারা এ দেশের মানুষকে ভালোবাসবেন, এ দেশের মানুষকে বিশ্বাসের সহিত আপনারা চলাফেরা করবেন। এ দেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন আপনারা। কর্নেল সাহেব, ইউনূস সরকারের অদূরদর্শিতার দায় এই দেশটার সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে, এটা তো খুব স্পষ্ট। আরেকটা গণ অভ্যুত্থান হলে সামলানো যাবে? ম্যাডাম, আমি অনেকগুলো পয়েন্ট বলেছেন, ছোট্ট ছোট্ট করে আপনাকে আনসারগুলো দিতে চাই। চিন্ময় প্রভুর মানে লোকজন আমাদের একজন লয়ারকে চট্টগ্রাম কোর্টে হত্যা করে ফেলেছে এবং ইসকন তাকে ডিসন করছে যে উই ডিসন, হি ডাজ নট প্রমাণ বিলং আছে টু আপনার আস। কাছে? নেক্সট এই প্রমাণটা আপনারা পেয়েছেন যে চিন্ময় প্রভুর আইনজীবীরাই আরেকজন আইনজীবীকে হত্যা করেছে? এই প্রমাণ কি পেয়েছেন? আমি বলছি নেক্সট পয়েন্ট, এই পয়েন্টটা আগে একটু ক্লিয়ার করে নিন, তাহলে আমাদেরও সুবিধা হবে, আমরা ওই প্রমাণটা পাবো। বলেন। না না, আপনি যেটা বলছেন যে চিন্ময় প্রভুর যারা লোকজন তারা একজন আইনজীবীকে হত্যা করেছে, এইটার অকাট্য প্রমাণ সেটা যদি একটু আমাদেরও দেন, আমরা আমাদের চ্যানেলেও একটু চালাতে পারবো। আপনি যদি আমাকে টাইম দেন, আমি আপনাকে ফটোশট পাঠিয়ে দিতে পারবো আগামীকালকে। এই ফটোশপের উপরে তো আপনারা বিশ্বাস রাখতে পারছেন না। ফটোশপ না, ফটোশট ক্যামেরায় ফটোশট নিয়ে খবরের কাগজ থেকে আমি দিয়ে দিতে পারবো, হেডলাইন এন্ড অল ফটোশপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতদিন ধরে এত অনুষ্ঠান চলছে, এতদিন ধরে আমরা প্যানেল করছি, এই প্রশ্নটা নিয়ে অনেকবার কথা হয়েছে, কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে কোনো প্রমাণ আমি সবার কাছে চেয়েছি, সবার কাছে কেউ কোনো প্রমাণ পাঠাতে পারেনি। আপনি কোথায় ছিলেন মশাই এতদিন? আচ্ছা, আমি দারুণ অ্যাচিভমেন্ট। আপনি যদি আপনার কাছে যদি এই প্রমাণ থেকে থাকে তো দারুণ অ্যাচিভমেন্ট। আপনারা যে কথাগুলো বলছেন, দিস আর অল কনসেপ্ট, এগুলোর অনেকটাই অর্ধ সত্য নয়, আংশিক সত্য হয়তো কিছুটা আছে। মূর্তি ভাঙার সম্বন্ধে সংক্ষেপে বলতে চাই যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, ওই সময় ক্ষোভের বশবর্তী হয়ে দু একটা মূর্তি, কোনো মন্দিরের মূর্তিতে হাত দেওয়া হয়নি। মন্দিরের মূর্তিগুলো সব ষড়যন্ত্রের মাধ্যমে এগুলো প্লেলেট করা ফটোশপ। সেই ষড়যন্ত্রটা কারা করেছে? যেটা বলতে চাই, পৃথিবীতে সমস্ত ইনভেডিং ফোর্স আদিবাসী পৃথিবীর সব জায়গায়, মানে সাউথ আমেরিকা থেকে শুরু করে স্পেন যারা করেছে, আদিবাসীদের হত্যা করে ফেলেছে। কিন্তু আমাদের এখানে 2-4টা আদিবাসী থাকতে পারে, আদিবাসী হলে তাদের কিছু সুবিধা বাড়তি হয় লোকাল লোকের চেয়ে। তো সেই আদিবাসী এই সামান্য, আমি 2 দিন শহরে ঘুরতে যেয়ে 2টা ওই মিটিং আমি দেখেছি, ওখানে 15-20 জন আদিবাসী ফেস্টুন টেস্টুনের লেখা। কি বলছেন 15-20 জন? যদি 15-20 জন হয় তাদের নেক্সট আমি বলছি ম্যাডাম, আপনি বলেছেন IMF এর টাকা নেওয়া হয়েছে। IMF এর টাকা ইজ নট দ্যাট চিপ। IMF 50 রকমের টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে, যেটাতে চীন দেশ পাকিস্তান থেকে অস্ত্র কেনা জাস্ট নট পসিবল এবং সত্যের নিকটতম না। এবং IMF এর টাকা আরো দেওয়ার কথা ছিল লাস্ট ডিসেম্বরে, they have not paid and it has been refused. ও টাকা জিনিসপত্রের দাম এত বাড়ছে কেন আপনার দেশে? কর্নেল সাহেব, আপনি কি জানেন আপনাদের দীক্ষাগুরু পাকিস্তান সে IMF থেকে লোন নিয়ে তারপরে সেটা জেহাদি আন্দোলনের জন্য খরচা করেছিল বলে তাকে গ্রে লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে? আমাদের শিক্ষাগুরু পাকিস্তান কখনোই না। আপনাদের মানে হচ্ছে এই মোহাম্মদ ইউনূসের যে সরকার চলছে তার দীক্ষাগুরু হচ্ছে পাকিস্তান। এখন আপনারা তো পাকিস্তানকে আবার নিয়ে এলেন। এই তো কিছুক্ষণ আগে যার বাইট শোনালাম কিছু বাংলাদেশেরই মানুষ, কিছুদিন আগে তো পাকিস্তানকে নিয়ে আসছেন আবার দেশে ইনভাইট করে। আচ্ছা, নেক্সট হচ্ছে IMF সম্বন্ধে বললাম, পাকিস্তানের জাহাজটা যে এলো, কর্নেল সাহেব কি পেলেন সেখান থেকে?
পাকিস্তানের ভারতে- জাহাজটা যে এলো কি কি আমার পেলেন, কথা শুনুন। কি কি ছিল সেই জাহাজে? দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে কিল করেছে তার নিজের গার্ড, এরা অন্য কেউ ওখানকার সনাতনী বা ওর নাম কি আপনি একটু ফান্ডামেন্টালিস্ট জল খেয়ে নেবেন? মহাত্মা গান্ধীকে হত্যা করেছে সেই হিন্দু লোক, কেন? তিনি বিচ্ছিন্ন ঘটনা, এর জন্য মানে কেউ মোটিভেটেড থাকতে পারে না থাকে, কাউকে এভাবে ব্লেম করা ঠিক হবে না। জাহাজ আটকের ব্যাপার, নাফ নদী 7 থেকে 8 মাইল চওড়া, ওপরে সামান্য একটু পাহাড়ে দেখা যায়। আমি ওখানে গিয়েছি, ওখানে টেপ দিয়ে। কিন্তু আমাদের দেশে সরকার পরিবর্তন হলো, মহাত্মা গান্ধীর মূর্তিকেও ভাঙচুর করে না। সরকার পরিবর্তন হলো, মহাত্মা গান্ধীর মূর্তিকেও ভাঙচুর করে না। গত 15 বছর 14 বছর ধরে সরকার আছে, অন্য 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 দলের সরকার, সেখানে কিন্তু কেউ ভাঙচুর করেনি, টয়লেটও করেনি। আপনাদের এমন আন্দোলন আমি আপনারা আপনাকে শিখিয়েছেন বলি- ছাত্রদের, যে যাকে আপনারা দেশনায়ক বলছেন, যাকে বঙ্গবন্ধু বলছেন, তার মূর্তির উপরে আপনাদের ছাত্ররা গিয়ে টয়লেট করেছে। এটা কি ধরনের শিক্ষা? এটা কি ধরনের এটা সংস্কৃতি? অর্বাচীন কোনো যুবক বা ক্ষোভের বশবর্তী হয়ে করেছে। আর না না, এই ক্ষোভের বশবর্তী তো আর কোথাও হয় না, বাংলাদেশে কেন হচ্ছে? লেনিনগ্রাডে লেনিনের মূর্তি ছিল, কিভাবে নামানো হয়েছে এবং ওই সমস্ত পাকিস্তানের দেশের ক্ষোভের সময়- বশবর্তী হয়ে 4 লক্ষ এবং বাংলাদেশি মহিলাকে রেপ লেনিনগ্রাডের করেছে। নাম চেঞ্জ করা হয়েছে, আবার সেন্ট পিটার্সবার্গ ক্ষোভের বশবর্তী। করা হয়েছে। এগুলো একটা চলমান না, ব্যাপার। ওটাকে আপনারা সমর্থন করেন? এগুলো ওটাকে কি আপনারা থাকবেই, সমর্থন করেন? always। এটাকে কি ভুল বলে মনে করেন, অসভ্যতা বলে মনে করেন? বঙ্গবন্ধুর দেখো, ব্যাকগ্রাউন্ডটা কাইন্ডলি আমাকে এটা একটু বুঝিয়ে বলবেন। এটা জাতীয় বিষয় না, এটা আপনি কি single একটা কর্নেল সাহেব ছেলে মনে করেন ক্ষোভের 71-এর বশবর্তী হয়ে মুক্তিযুদ্ধ কাজ করেছে? বাংলাদেশের এক এবং অন্যতম স্বাধীনতা সংগ্রাম মনে করেন? অবশ্যই মনে পড়ে। কর্নেল সাহেবের কাছে আবারও আসবো, কিন্তু তার সঙ্গে আর একটা প্রশ্ন একটু জেরে দেবো, যে প্রশ্নের উত্তর আমি আগেরবার পেলাম না। যে জাহাজটা পাকিস্তান থেকে বাংলাদেশে গেল, সেই জাহাজটা থেকে আপনারা কি কি পেলেন, কি ছিল জাহাজ? এটা আমি অ্যাজ পার আই এম কনসার্ন, আমি যেটা জানি ট্রেডিং এর গুডস, পেঁয়াজ টিয়াজ নিয়ে ভারতের সাথে প্রবলেম হচ্ছে, কখনো ভারত দিচ্ছে না, সেই জন্য ওখান থেকে বিকল্প হিসেবে পেঁয়াজ ভারত দিচ্ছে না? রসুন আনা, এই সমস্ত ভারত জিনিসপত্র দিচ্ছে না? এছাড়া তো বাজারে পাকিস্তানের কোনো জিনিস পেঁয়াজ দেখি না। দিচ্ছে না ভারত, হয়তো maybe তাই চাল- পাকিস্তান থেকে পেঁয়াজ ওই যে যাচ্ছে? একজন যুবক চালও ছিল, চাল- চালও ছিল। পাকিস্তান- চাল import হইতে পারে। আরে দাম- আপনার দেশের মানুষই তো বলছেন পাকিস্তানের চাল খাবেন নিজে না। খেতে পাচ্ছে না, ইসলামাবাদ দখল করে নিয়েছে তালিবানরা, হ্যাঁ, তারপরে পেঁয়াজ পাঠাচ্ছে। দেউলিয়া হয়ে আটার দাম কত? পাকিস্তানে আটার দাম কত জানেন তো আপনি? দেউলিয়া হয়ে যাবে। আমি একটা কবিতার লাইন বলছি, বাংলার মাটি দুর্জয় ঘাটি, ওই ইসলামাবাদ ইজ ফার ফার আর পাকিস্তানি এসে মারছে চাটি, পাকিস্তানি এসে মারছে চাটি, সেই অবস্থা আপনারা করে দিয়েছেন। আর বাংলাদেশে মোহাম্মদ ইউনূস। কাটি। না, কর্নেল সাহেব কিন্তু খুব মজার মানুষ, হেসে হেসে কথা বলছেন। আমার খুব ভালো লাগছে কর্নেল সাহেব, আপনাকে খুব ভালো লাগছে। না, আপনি রেগে যাচ্ছেন না অন্যদের মতো। প্রশ্ন করব, ইউ উইল অল অফ ইউ উইল আনসার। যদি অনুমতি দেন আমি একটা ছোট প্রশ্ন করি। Can I ask the question? হ্যাঁ বলুন বলুন, অবশ্যই বলুন। কোশ্চেনটা হচ্ছে, আজকে সকালে ঘুম থেকে খবরের কাগজ উঠে দেখি যে বাংলাদেশের অসংখ্য লোক যাদেরকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে ওয়ারেন্ট বেরিয়েছে, বিচারের জন্য ডাকা হচ্ছে, তারা ওখানে খুব দিব্যি মজা করতেছে, এবং ওখানে আরও লোক দিল্লিতে স্যাংচুয়ারি দেওয়া হয়েছে। কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, ইট ইজ ওয়ান ওয়ে ট্রাফিক। বাংলাদেশ থেকে অনুপ চেটিয়া এবং এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, ওই এখানে স্যাংচুয়ারি নিয়েছিল, তাদেরকে ধরা হয়েছে জঙ্গল থেকে, হ্যান্ড ওভার করে দিয়েছে ইন্ডিয়াকে বন্দি বিনিময় চুক্তি। তো হোয়াই দিস পিপল আর নট বিং হ্যান্ডেড ওভার টু বাংলাদেশ? আপনি এটার একটু জবাব দেন তো ভাই। আচ্ছা, কাদেরকে প্রত্যার্পণ করা হয়নি বলছেন? হ্যাঁ, জি, কাদেরকে প্রত্যার্পণ করা হয়নি আমি জিজ্ঞেস করছি আপনাকে। ওই অসংখ্য বাংলাদেশ থেকে যারা গেছে, এর থেকে টাকা পয়সা মানি লন্ডারিং করে কলকাতায় ফ্ল্যাট কিনে, পার্ক সার্কাস আরো বিভিন্ন রকম জায়গা আছে, নামগুলো আমি বলতে পারবো না, আপনাদের BNP র অনেক তারা নেতা- বাড়ি ঘর দুয়ার করে ওখানে বসবাস করছে, হ্যাঁ। নল লোকে প্রশ্ন জিজ্ঞেস করলে এড়িয়ে চলে যাচ্ছে, এই সমস্ত হ্যাঁ। তাদেরকে স্যাংচুয়ারি দেওয়া হয়েছে। আমরা কিন্তু 7 সিস্টার কোনো লোককে অল আউট করে দিছি, আমাদের টেরিটরিতে বিভিন্ন যে ক্যাম্প করেছিল এটা জিরো করে দিয়েছি। এখন যদি এরকম হতে থাকে তাহলে আবার ওখানে ওটাও তো শেখ হাসিনা সরকার করেছে। আরেকটা যেটা আমি বলছি, ওটাও তো ওই, শেখ হাসিনা সরকার করেছে। অনুপ চেটিয়ার সময়টা তো বলুন, শেখ বলুন। হাসিনা সরকারই করেছে। জি 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 করেছে।
তার আগেও মানে করা হয়েছে আছে। যে আমি একটা জিনিস বলছি যে ওই আরাকান আর্মি এগুলো আমাদের কাছে বিশ্বাস করেন, এরা লিবারেশন আর্মি এটা করেছে, তুচ্ছ তুচ্ছ। আমাদের দেশে সেনাবাহিনী আদেশ পায় নাই, আর ইন্ডিয়ান আর্মি দ্রুততম সময় দখল করে নেওয়া কোনো আমাদের ব্যাপার ছিল না। আচ্ছা, আর ইন্ডিয়ান এবং আর্মি? বাংলাদেশ আর্মি, টু মাই নলেজ, এন্ড আপনি চেক করে দেখেন, দি বেস্ট আর্মি অফ দি ওয়ার্ল্ড, ইট ইজ মাচ বেটার দেন তালেবান আর্মি, পাকিস্তান আর্মি, রমজান কাদিরভের। কর্নেল, আমি একটু বলি, আমাকে বলবেন, আর যেটা বলবেন। আচ্ছা, আমি কর্নেল সাহেব শুধু একটু এটা বলে নিন যে আপনি তো আরাকান আর্মির কথা বললেন, ভারতীয় সেনাবাহিনী নিয়ে কি রকম ভাবনা আপনাদের? ইউনাইটেড নেশন মিশন ফোর্স এই বাংলাদেশ আর্মি থেকে ঘোষণা নেওয়া হয়, বিকজ দেয়ার ইজ নো ফেলিয়ার এগেইনস্ট আওয়ার আর্মি। কোন জায়গায় কোন মিশনে কোনো আপনারা আমি শুধু ইন্ডিয়ান আর্মি সম্পর্কে, আপনাদের কি মূল্যায়ন সেটা একটু শুনবো। হয়েছে 6 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান আর্মি এখানে পৌঁছাবে নল। আমি এটা রিপ্লাই দিয়েছি, হ্যাঁ তারা পৌঁছাবে, ভেরি গুড, বাট তারা আর ফিরে তাদের ফ্যামিলির সাথে দেখতে পারবে না। যাই হোক, ইন্ডিয়ান আর্মি ওখানে যাবে কিন্তু ফিরতে পারবে না, এইটাই বলছেন তো? আচ্ছা, আমি বলি, ওকে কর্নেল, ওকে, হ্যাঁ, আতিথেয়তা নিশ্চয়ই করব। আমরা অতিথি দেবায় ভব এই কথাটা বিশ্বাস করি। তো আতিথেয়তা আপনাদের দেশে গিয়ে আপনাদের একটু শুনে নিন, আপনি বলেছেন একটু শুনে নিন প্লিজ, আর্যদার কথা শুনে নিন প্লিজ। হ্যাঁ আর্যদা বলুন। কর্নেল, আমাদের অ্যাকচুয়ালি 3 ঘন্টা লাগবে না, 6 ঘন্টাটা বাড়ানো বলা হয়েছে। আমি আপনাকে বলে দিচ্ছি, এটা যদি সেই পরিস্থিতি আসে, আমি বলবো সিএন নিউজকে আমার কথাটা এই আজকের রেকর্ডিংটা রেখে দিতে। 3 ঘন্টা লাগবে না আমাদের। আর কর্নেল, একটা জিনিস মনে রাখবেন, যখন 30 লক্ষ 3 মিলিয়ন মানে 30 লক্ষ অত্যাচারিত হয়েছিলেন, তার মধ্যে 2 লক্ষ অফিসিয়ালি বা 3 লক্ষ অফিসিয়ালি মহিলাদের যে যৌন নির্যাতন করা হয়েছিল, এই 30 লক্ষ অত্যাচারিত মানুষকে অপারেশন সার্চলাইট, সেটা পৃথিবীর অন্যতম বড় জেনোসাইড। হ্যাঁ, তো সেই জেনোসাইডের মধ্যে যে আর্মি ইনভলভ ছিল তার 93,000, অ্যাকচুয়ালি সংখ্যাটা আরও বেশি করেন, সেটা 1 লাখের কাছাকাছি অ্যাকচুয়ালি, 93,000 অফিসিয়ালি। তো তাদেরকে আমরা এখানে এনে আতিথেয়তা করেছিলাম। তাদের গায়ে কিন্তু আঁচড়ও পড়েনি, কিন্তু তাদেরকে ধরে এনেছিলাম। আপনি এবারে রেশিওটা ভাবুন, যারা আপনাদেরকে অত্যাচার করে গেল তাদেরকে আপনারা ছুঁতেও পারলেন না, কিচ্ছু করতে পারলেন না। আপনি বাংলাদেশ আর্মির সঙ্গে ইন্ডিয়ান তুলনা করছেন, আমরা বিচার করতাম, আমাদেরকে তো বিচার করতে দিলেন না। আপনারা আমাকে বলতে দিন, তারপর আমি তো আপনার কথা শুনলাম। শুনুন, আপনাদের হাতে হ্যান্ড ওভার কি করবে? আপনাদের কি ইনফ্রাস্ট্রাকচার ছিল? বঙ্গবন্ধুর যিনি মানে হরিহর আত্মা ছিলেন, বঙ্গ তাজ যাকে বলা হয়, তাজাউদ্দিন আহমেদ, তার কি দশা আপনারা করেছিলেন কর্নেল? হ্যাঁ, 58 রাউন্ড গুলি চালিয়েছিলেন বঙ্গতাজ তাজাউদ্দিন আহমেদ। মানে আপনাদের দেশের কেন বিশ্বের সম্পদ, বুঝেছেন, বঙ্গবন্ধুর মতো। আর তারা হরিহর আত্মা ছিলেন, 58 রাউন্ড মিনিমাম ফায়ার করেছিলেন জেলের মধ্যে, তার সঙ্গে তার 3 জন সাথীকে। আর তারপরে বলে গেছিলেন যে যদি কেউ বেঁচে থাকে খবর দিতে। তারপরে একজন বেঁচে ছিলেন, আমি সব বলবো, এখন আমি বিস্তারিত এটাতে যাব না। তাকে বেয়নেটের খোঁচা দিয়ে মেরেছিলেন, জল খেতে চেয়েছিলেন বলে। হ্যাঁ, জেলের মধ্যে পেপারটা সাইন করে ঢোকেননি, জেলার ইনসিস্ট করার পরেও। তো তারপরে ঢুকে এই নারকীয় অত্যাচার চালিয়েছিলেন। তো কর্নেল, এই হচ্ছে বাংলা মানে আপনাদের সেনাবাহিনীর নমুনা। আর তার সঙ্গে আছেন কে? মেজর জিয়া, যিনি 2011 সালে ইউকে সিম ব্যবহার করে তারেক রহমান, কিন্তু মনে রাখবেন তিনি নিজের ইচ্ছে বিদেশে আছেন, লন্ডনের সঙ্গে যোগাযোগ রেখে অভ্যুত্থানটা করেছিলেন। 80 কাছাকাছি মারা গেছিলেন, আপনাদের জানেনই, ক্যান্টনমেন্টে। এবং আর্মি ক্ষুব্ধ হয়েছিল যে যারা পারপিট্রেটর্স তারা কেন ফাঁসি এতে ঝুলবে না। শেখ হাসিনা কিন্তু এখনো পর্যন্ত সেই বিচারটা হয়তো মানে দিয়ে উঠতে পারেননি সবটা।
তো এই হচ্ছে বাংলাদেশ আর্মির নমুনা। আপনি এগুলো একটু পড়ে নিন কর্নেল, কাইন্ডলি। আমার মনে হয় যে আপনি এগুলো পড়ে বললে না একটু ভালো হয়। আর একটা জিনিস বলি কর্নেল, আপনাদের এখানে যে আচ্ছা আপনার পড়া হয়ে গেছে, তো পড়া হয়ে গেলে কর্নেল, আমি আপনাকে পড়া হয়ে গেলে কর্নেল, আমি একটু শুনে নি। আপনার যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আরেকটু যোগ করে দিই। সেটা হচ্ছে যে আপনি যখন পড়েছেন তখন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আপনার কম্পারিজন করার জায়গাটা আছে। ভারতীয় সেনাবাহিনী কি ডিসিপ্লিনে চলে, কি শৃঙ্খলাতে চলে কর্নেল, সেটা কি আপনার জানা আছে? এই ঘটনা ভারতবর্ষে দেখাতে পারবেন কোথায় হয়েছে? একটা ইনস্ট্যান্স দেখাতে পারবেন কর্নেল? কোনো দেশ পারবে না, বাংলাদেশ তো ছেড়ে দিন। আর আপনাদের এখানে এই হিজবুত তাহরির যে আপনার রাইজিং ইনফ্লুয়েন্স, তার উপরে এরা কি চায়? এরা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, শরিয়ত ল প্রতিষ্ঠা করতে চায়। তাৎপর্য কি এটা কর্নেল? 8 তারিখের পরে যখন আপনারা বাংলাদেশের সংবিধান তো মানলেনই না, বাংলাদেশের সংবিধান না মেনে মুজিবের সমস্ত ছবি ছড়িয়ে নিলেন শেখ মুজিবুর রহমানের, এবং তার মূর্তি একজন ভাঙলেন, লাখ লাখ লোক দাঁড়িয়ে দেখলো। আপনি বললেন কোনো একটা বাচ্চা ছেলে এসে ভেঙে দিয়েছে। আচ্ছা, এরপরে এই হিজবুত তাহরির 9 তারিখে আপনার প্রত্যেকে প্রোগ্রাম করলো ঢাকাতে, আপনার একটা জায়গা থেকে প্রোগ্রাম করলো, করে তারা বলল যে এরকম তাদের উদ্দেশ্য বলে দিল যে তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, শরিয়ত ল, যেখানে মহিলাদের উপরে রিপ্রেশন, মানে মহিলাদের জীবনযাপন একদম সাংঘাতিক জায়গায় চলে যাবে। আপনি জানেন আফগানিস্তানে কি হচ্ছে। তো সেইখানে আপনার এটার উপরে আপনাদেরই একজন প্রফেসর নাজিমুল আহসান কালিমুল্লাহ, একজন পলিটিক্যাল কমেন্টেটর, তিনি বলছেন যে এই হিজবুত তাহরির মধ্যে এডুকেটেড লোক, প্রচুর লোক আছে, তারা করে কি ঢুকে গিয়ে স্টুডেন্টদের মধ্যে তাদেরকে ইনফ্লুয়েন্স করে, এবং তাদের লোক ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ধরা পড়েছে। এবং আমি গতকাল একটা প্রোগ্রাম দেখছিলাম এই চ্যানেলে, আমি জানি না তারা হিজবুত তাহরির প্রবাবলি বাংলাদেশের সংস্করণ, তো তিনি যেভাবে বলছিলেন এটা কিন্তু ওনাদের এটা হচ্ছে মোডাস অপারেন্ডি। এমনভাবে বলবেন যে তাদেরকে দেখে মনে হবে যে একদম ওই আমরা বলি না যে বেড়াল বলে মাছ খাবো না, শোবো না, কাশি যাবো, তো এইরকম ব্যাপার। ওই রকম করে কনভিন্স করবেন যে আমরা এত ভালো, আমরা জিহাদের অর্থটা এইটা, এই করে করে ওনারা ঢুকবেন, কিন্তু ভেতরে এই বীজটাই বপন করে যান। অনুষ্ঠানে একেবারে শুরুতে যেটা নিয়ে এসেছিলাম, আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সনাতনের উপর হামলার ঘটনা বাংলাদেশে ঘটছে। কিন্তু কথা হচ্ছে যে এটা কি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ? বিভিন্ন জায়গায় তো ঘটছে, দেখছি, খবর পাচ্ছি। এমনকি এই রাজ্যের বুকে দাঁড়িয়ে যখন কার্তিক মহারাজদের মতো মহারাজদের আক্রমণ করা হচ্ছে, যেমন আপনারা দেখেছেন যে ডেবরার বিধায়ক তিনি যে বেলাগাম ভাষায় আক্রমণ করেছেন আজকে কার্তিক মহারাজকে, এবং সরাসরি এই অভিযোগ করছেন যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করেন নাকি কার্তিক মহারাজ। যাই হোক, উনি নিজেই আতঙ্কবাদী ইত্যাদি। আমি একটু কাজী সাহেবের কাছে আসি। কাজী সাহেব, মানে এই যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা থেকে বেরিয়ে আসার জন্য যে শিক্ষাটা প্রয়োজন, সেটা হচ্ছে না কেন? মানে সেই পরিধিটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে কেন? দুই বাংলায় এই উপমহাদেশের অদ্ভুত অন্ধকার নেমেছে, জানেন, অদ্ভুত অন্ধকার, ঠিক বুঝতে পারা যাচ্ছে না কোন দিকে এগোচ্ছে। একটা কি ভাতিগান্ধী দাঙ্গার দিকে, হিংসার দিকে, রক্তক্ষয়ী লড়াইয়ের দিকে? আমার খুব ভয় লাগছে এটা। এই যে আপনি একটু আগে বলছিলেন না, এই আর্যবাবু বলছিলেন, আমার শরীরটা যেন কেমন হচ্ছিল, কুচিয়ে কুচিয়ে তাজউদ্দিন সাহেবকে মারছে যেভাবে। আচ্ছা, এই বঙ্গবন্ধু মুজিবুর রহমান জাতীয় স্বাধীনতা যুদ্ধ করে জয়লাভ করলো, সে তো কোনো মানুষের ক্ষতি করে দেয়নি। খুব ঠান্ডা মাথায় বুঝুন, আমি ধরলাম হাসিনা প্রচুর মানুষকে কু করে মেরেছে, পাপ করে মেরেছে, ফাঁসিতে মেরেছে, হিংসা করেছে, আয়নাঘর করেছে, আমি ধরছি। ক্ষমতায় ছিল 14 বছর, এসব করেছে। কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে ক্ষমতায় এলো, সেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এলো। তখন তো কোনো বাংলাদেশি লোকের প্রতি কোনো রকম গভীরতম অত্যাচার কিছু করেননি। তিনি রাজাকারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ক্ষতিগ্রস্ত এরাই হয়েছিল, বঙ্গবন্ধুর সঙ্গীরা। ভারত না থাকলে জিততে পারতো না, এই তো গল্প। তো এই নৃশংসতা কিসের লক্ষ্য? কারা নৃশংসতা করছে, কেন করছে? আমি একটুখানি বলি, আপনি একটু বললেন না যে মার্কিন ঋণ নিয়ে যুদ্ধাস্ত্র কিনেছে।
আমি একটু মেজর সাহেব রয়েছেন না, একটু বলি, আমি কর্নেল বুঝতে সাহেব, পারছি না। কর্নেল সাহেব, আচ্ছা এই তথ্য কি সত্য যে স্যার, মার্কিন, একটু বলে আমি দিন। বলতে চাচ্ছি আপনি বলবেন তো, বলবেন বলবেন বলবেন, বলবেন। বলবেন আমি একটু বলে দিই, একটু বলে দিই। কাজী সাহেবের কাছে মার্কিন বক্তব্যটা নিয়ে 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 আসবো। অস্ত্র যদি কিনে থাকে, সে তথ্য যদি সত্য হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তার এখন লক্ষ্য হচ্ছে নির্বাচন করানো, শান্তি সুস্থতা ফিরিয়ে আনা, নির্বাচন করে গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেসকে সুস্থ করা। এই মুহূর্তে তার যুদ্ধ করা কি লক্ষ্য? মানে হঠাৎ করে অস্ত্র কখন কেনে মানুষ? বিপুল পরিমাণ অস্ত্র, যেখানে বিপুল পরিমাণ ঋণ, 14 বছর যা ঋণ নিয়েছে তার প্রায় ডবলের কাছে ঋণ নিল ওই চাল ডাল এগুলো সমাধান করার জন্য, মানুষের অন্নবস্ত্র বাসস্থান সমাধান করে, যুদ্ধ করার জন্য। তাই যুদ্ধটা করবে কার বিরুদ্ধে? যুদ্ধ অবস্থা, তাহলে বাংলাদেশ এখন যুদ্ধ অবস্থা আছে। হয় যুদ্ধ করবে চিন্ময় প্রভুদের অনুগামীদের বিরুদ্ধে, মানে গৃহযুদ্ধ, আর না হলে ভারতবর্ষের বিরুদ্ধে। উনি তো বলছেন আরাকান বাহিনী ফু দিয়ে উড়িয়ে বললেন তো, তাহলে আরাকান বাহিনীর জন্য অস্ত্র কেনা দরকার নেই। তাহলে অস্ত্র মজুত করা হচ্ছে কাদের জন্য? এর নির্দিষ্ট কি উত্তর আছে? তাহলে ভারতের সাথে লড়াই করার জন্য? এখন কি ভারতের সাথে লড়াই করার দরকার? না হলে অস্ত্র কিনে, খাদ্য নেই, শিক্ষা নেই, অস্ত্র। এই ব্যাখ্যাটা ইউনূস সাহেব অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তি বলে দাবি করা হয়। তিনি নোবেল পেয়েছেন, একটা নোবেল পাওয়া ব্যক্তি, তার সম্মান আছে। তিনি কি আসলে এই সম্মানটাকে জলে, ওই ওখানে যমুনা আছে না, যমুনাতে ফেলে দিয়ে, অসমান পদ্মা আছে, যমুনা আছে, সুরমা নদী আছে, সুন্দর নদী। আমি এইটা একটু ক্লিয়ার করতে চাইছি, আমার মাথায় আসছে না। আর যেটা বললেন যে বিপুল এক অন্ধকার, আমি এখনও শুনতে পাচ্ছি ঠিক একই রকম আওয়াজ, জানি না, এখানে কম্পিটিশন চলছে জানেন তো। বাংলাদেশের কিন্তু ভালো ছোঁয়া লেগেছে জানেন তো, এটা ছোঁয়া ছিল। আমাদের এখানে হিন্দু রাষ্ট্র করার প্রতিযোগিতা হচ্ছে, কে হিন্দু রাষ্ট্র করবে, দায়িত্ব কে নিয়েছে এখানকার। একটু কর্নেল সাহেবকে বলি, এই ভারতবর্ষে না হিন্দু রাষ্ট্র করার দায়িত্ব নিয়েছে কিছু মুসলমান, পশ্চিমবঙ্গের কিছু মুসলমান, তহা সিদ্দিক। একটু আগে আপনি যার কথা বলছিলেন তার নাম হচ্ছে সিদ্দিকুল্লাহ, টিভিতে বলি যেটা সিদ্দিকুল্লাহ, ববি হাকিম। আর হচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আর একটা বর্তমানের বিধায়ক, তিনি শিক্ষিত IPS, তিনি হচ্ছেন কে আর একটা হুমায়ুন দেবদার, হুমায়ুন কবির দেবরার। কম্পিটিশন করছে, এমন গরম গরম কথা বলা যে হিন্দুরা নাকি সব ওই সব নাকি তারা নাকি ওই সব হিংসা করছে, দাঙ্গা করছে, তারা নাকি ঈর্ষা কাতর, পরশ্রী কাতর। আর ইনি বলছেন কার্তিক মহারাজ নাকি সন্ত্রাসবাদী। যে কার্তিক মহারাজের প্রতিষ্ঠিত স্কুলগুলোতে প্রায় 8,000-এর মতো ছাত্রছাত্রী যারা পড়ছে, তারা মুর্শিদাবাদের মুসলিম পরিবারের ছাত্রছাত্রী। অর্থাৎ মুসলিম পরিবারের ছাত্রছাত্রীরা, যার স্কুলে প্রায় 8,000 পড়ছে, প্রায় 10টা স্কুল আছে তার তৈরি, ভারত সেবাশ্রম সামাজিক মানবিক সংগঠন তার আন্ডারে। সেখানে নাকি তিনি যদি সন্ত্রাসবাদী হন, তাহলে ছাত্রছাত্রীদের গার্জেনরা, যে মুসলিম গার্জেনরা ওই স্কুলে পড়তে পাঠিয়েছে, তাহলে সন্ত্রাসবাদীর কাছে সন্ত্রাসবাদী তৈরি হওয়ার জন্য পাঠিয়েছে। মানে কতটা নির্লজ্জতা, অজ্ঞতা। ওই বাংলাদেশের আপনার কথা, দাদা একটা কথা বলি আপনাকে, এই যে রফিকুল ইসলাম মাদানিরা মিলাদ করছে, তো তিনি ইসলামিক শিক্ষা দেবেন, মানুষকে মানুষভাবে গড়ে তুলবেন, এটা তার কাজ। তিনি বলছেন যে একজন মুসলমান 10টা হিন্দুকে মেরে দিতে পারে, এটা রফিকুল ইসলাম মাদানির ওয়াজ, মিলাদ। আচ্ছা বলুন, এইটা কি মিলাদ হতে পারে? ওনাকে ইউনূস সাহেব গ্রেফতার করেনি কেন? এই উত্তরটা কি আছে? একদম নিষ্প্রাণ নিষ্প্রিয় একটা প্রশ্ন, একটা মানে একটা মৃতপ্রায় প্রশ্ন বলুন, এর উত্তর কি আছে? তারপরে শফিকুল সাহেব বলছে একদম পারবে বোমা মেরে দেবে 1 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, বা 2 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে দেবে। আচ্ছা এগুলো বলে লাভটা কি হচ্ছে? আপনারা সংস্কার সাধন করে নতুন একটা নির্বাচন করবেন, মিটে গেলে ঝামেলা। এবার আপনি চাইতে পারেন, হ্যাঁ হাসিনা এসছে বা আরও লোকজন এসছে, কেন ভারতে ঢুকেছে, বন্দি মানে প্রত্যাবর্তন নীতি, এগুলো বলতে পারেন, এগুলো একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার। কিন্তু তা বলে ভারত দখল করে নেবো, বাংলা দখল করে নেবো, পারবি বোমা ফেলে দেবো, এগুলো অস্ত্র কিনছেন আমেরিকা থেকে, চালটা কিনে কিনে আছে বলুন তো। পেঁয়াজ তো ভারত থেকে কম দামে যায়, ভারত পেঁয়াজ তো দিতে চেয়েছে, আপনারা নেবেন না কেন? বেশি দামে পেঁয়াজ যাবেন কেন? উত্তর দিলেন বেশি দামে পেঁয়াজ পাকিস্তান থেকে। আচ্ছা পাকিস্তান আর শ্রীলঙ্কা এই দুটো দেশ তো দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হওয়ার উপরে আপনাদের কাছে লজ্জা লাগছে না? যে দেশের মানুষ 4 লক্ষ, প্রায় 4 লক্ষ বাংলাদেশি রমণীকে ধর্ষণ করেছে, তাদের চাল পেঁয়াজ খাবে? বেশ, একটা জাতির লজ্জা শরম বলে কিছু নেই। আমি একটু অনির্বাণদার কাছে আসবো। অনির্বাণদা, একদম মানে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি আমরা অনুষ্ঠানের। ইউনূস, আমি আবার এই জায়গাটা একটু ফোকাস করতে চাইবো যে একটা সরকার, নির্বাচিত সরকার, তার যা মানে আগামী রূপরেখা কর্মসূচি, সেটা আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পারবো। কিন্তু যে সরকারটাকে আনা হলো বা যাকে মাথায় বসানো হলো, যদি তিনি সত্যি
এই মানে অনেকে তো বলছেন যে নোবেলটা কেড়ে নেওয়া হোক তার থেকে। তো কথা হচ্ছে যে তার অদূরদর্শিতার প্রমাণ আমরা বিভিন্ন সময় পাচ্ছি, বিভিন্ন জায়গায় পাচ্ছি। তাহলে ওই যে উপদেষ্টা মণ্ডলী তারা কি মাথার মধ্যে বুদ্ধি দিচ্ছে যাতে এই সরকার মানে এই দেশের মানুষই এই সরকারটার বিরোধী হয়ে যায়? তাহলে আর যদি জামাত থেকে থাকে, আমি জানি না কারা রয়েছে পেছনে, যদি জামাত থেকে থাকে, যদি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে তো একটা ভোটও জামাত পাবে না। দেখুন, বাংলাদেশে জমিয়েতে ইসলামী বলে যে রাজনৈতিক দলটি রয়েছে তারা কিন্তু ওরা শক্তিশালী সংগঠন নয়। তারা বিভিন্ন সময় নানা রকম কীর্তির জন্য খবরের শিরোনাম এসছে ঠিকই, কিন্তু তাদের ব্যাপক জনসমর্থন আছে ব্যাপারটা এরকম কখনোই নয়। মূলত লড়াইটা, রাজনৈতিক লড়াইটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, জমিয়তে থেকেছে, আশেপাশে থেকেছে, কিন্তু মেজর রোল তাদের কখনোই ছিল না। এই সুযোগে তারা পায়ের তলায় মাটি শক্ত করার একটা চেষ্টা যে তারা চালাচ্ছে, এটা বোধহয় বাস্তব ঘটনা। এবং ইউনূস সাহেবের সরকারটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে। এটা ঘটনা যে আওয়ামী লীগ যখন শেখ হাসিনা যখন চলে যাচ্ছেন তিনি পদত্যাগ পত্র দিয়ে গেছেন এমনটা নয়, এরকম কিছু খুঁজে পাওয়া যায়নি। যার ফলে বাংলাদেশের এক্সিস্টিং যে সংবিধান সেই অনুযায়ী প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনাই রয়েছেন, যার ফলে সেখানে একটি সংকটের জায়গা ভীষণভাবে রয়েছে। শেখ হাসিনার আমলে সব ভালো হয়েছে আমি এরকম একদম কিচ্ছু দাবি করব না। একাধিক অভিযোগ, প্রচুর অন্যায়ের অভিযোগ রয়েছে। মানুষ এমনি এমনি খেপে উঠেছিল, এটা হতে পারে না। নিশ্চয়ই তারা অনেক কিছু করেছিলেন তিনি, কিন্তু সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। ইউনূস সরকারকে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখনো পর্যন্ত কোনো দেশ রেকগনিশন দিয়েছে এমনটা বোধহয় নয়, আমার যদি খুব ভুল না হয়ে থাকে। যার ফলে বাংলাদেশে একটি সাংবিধানিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে ইউনূস সরকারের এই যে হাত পা বাঁধা অবস্থা প্র্যাকটিক্যালি, সেটাকে অনেকে ব্যবহার করতে চাইবে। সেটা বাংলাদেশের মধ্যেকার কিছু শক্তি হতে পারে, বাইরের শক্তিও হতে পারে। যতক্ষণ না নির্বাচন সংগঠিত হচ্ছে, সত্যি কথা বলতে এই যে অরাজকতার ছবি আমরা যেটুকু দেখতে পাচ্ছি, এটা থামবার খুব সম্ভাবনা কিন্তু নেই। বেশ, আমি দীপ্তিমানদা একদম 1 মিনিট সময় দিতে পারি? আমি আসবো আর 1 মিনিট। দীপ্তিমানদা, না, বিষয়টা হচ্ছে যে দেখো, একটা জিনিস খুব ক্রমশ প্রকাশ্য হয়ে উঠছে। যত ট্রাম্পের শপথ গ্রহণের সময় যত এগিয়ে আসছে, তত আমরা জানতে পারছি সার্জিস আলম সহ যে সমস্ত মোহাম্মদ ইউনূসের কাছাকাছি যে ছাত্র নেতারা যারা সমন্বয়কের ভূমিকায় আছে, তারা কিভাবে টাকা পাচার করছে বাইরের, দুবাইতে, বিভিন্ন আরবিয়ান কান্ট্রিগুলোতে টাকা পাচার করছে এবং সম্পত্তি কিনছে। অর্থাৎ ওরা এক্সিট রুট একটা তৈরি করে রেখেছে। ওরা জানে যে ওরা যে পদ্ধতিতে, যে ভাষায়, যেভাবে ক্ষমতা দখল করে আছে, সেটা তো বাংলাদেশের সংবিধান তো কোনোভাবে স্বীকার করে না, এবং পৃথিবীর কোনো দেশ একমাত্র পাকিস্তান ছাড়া তাদের এই সরকারকে সমর্থনও করেনি। তো সুতরাং তারা এক্সিট রুট তৈরি করে রাখছে, এবং এ কথা নিশ্চিত আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এই অচলাবস্থা বাংলাদেশে শেষ হবে। এবং আমার আশা বাংলাদেশে একটা স্বাধীন গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে, তাতেই এই উপমহাদেশের মঙ্গল। বেশ, আর যদি আমি একটা প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, কোথায় পালাতে পারে ইউনূস? ওনার সম্ভাব্য জায়গা দেখুন, কোনো ইসলামিক রাষ্ট্র হতে পারে। আমি আমার কাছে, এবং মেয়ে তো সম্ভবত হোয়াইট হাউসের কোনো কর্মচারী, মানে কাজ করেন। ওটা রিস্ক, ওটা ডিপেন্ড করছে ডোনাল্ড ট্রাম্পের উপরে, মানে কিভাবে। তো এখানে আমার একটা জিনিস বলার আছে যে এই হরকত যে এইটা বলছিলাম, হিজবুত তাহরির কর্নেল, এটা আপনার জন্য জাস্ট এক লাইন আমি বলে দিই যে এদেরকে ব্যান করেছে যারা, একটু নামগুলো নোট করে নেবেন। সেটা হচ্ছে চায়না, রাশিয়া, পাকিস্তান, জার্মানি, টার্কি, ইউকে, সেন্ট্রাল এশিয়া, ইন্দোনেশিয়া এবং অল আরব কান্ট্রিজ এক্সেপ্ট লেবানন, ইয়েমেন অ্যান্ড ইউএই। এটা বলে দিলাম। আর লাস্ট কথাটা আমি যেটা বলবো, ওবামার নাম তো নিশ্চয়ই শুনেছেন, তো মার্কিন প্রেসিডেন্ট, তো তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়ে না অবাক হয়ে গেছিলেন যে আমি শান্তি পুরস্কারটা কিসের জন্য পেলাম। থ্যাংক ইউ। একদম, আজকে সময় শেষ করতে হবে অনুষ্ঠান। প্রত্যেকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং এই কর্নেল সাহেবের কাছে আরেকবার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না। পরবর্তী ক্ষেত্রে আপনাকে যদি আবারও অনুষ্ঠানে পাই, ডেফিনেটলি এখান থেকে শুরু করবো যেখানে আজকে শেষ করলাম। প্রত্যেকে ধন্যবাদ, এবং আপনারা যারা ক্যামেরার উপর আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুন।